ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতিবেদ্যা অধ্যায়ের আজকের 13তম ক্লাসে। আশা করি তোমরা আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের ভিডিও ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ। সবাই একটু কমেন্ট করে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আমরা শুরু করে দিই। আমরা আজকে গতিবিদ্যা অধ্যায় শেষ ক্লাস করব। মোটামুটি আমরা চাইছিলাম যে গত দিনই আসলে শেষ ক্লাস দিতে, কিন্তু আমাদের শেষ হয়নি, এই যে সামান্য একটু টপিক বাকি আছে। তো আজকে আমরা এই অধ্যায়টা শেষ করবই, তো এতে কোনো সন্দেহ নাই। তো চলো শুরু করি। আমরা প্রথমে কয়েকটা প্রাসের ম্যাথ করব এবং তারপরে আমরা ওই যে টি-তম সময় অতিক্রান্ত দূরত্বের যে হিসাব নিকাশ আছে ওই সংক্রান্ত কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা আমাদের বলতেছে একটি প্রাসের সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব 40 ফিট। তাহলে এই ক্ষেত্রে নিক্ষেপণ কোণের জন্য সর্বোচ্চ উচ্চতাটা কত হবে? সর্বোচ্চ উচ্চতা কত হবে? একটা প্রাসকে তির্যকভাবে, ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব 40 ফিট। আচ্ছা, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব মানে এটা আনুভূমিক পাল্লা, এবং আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান আর ম্যাক্স, বুঝতে পারছো? তাহলে একটা প্রাসের সর্বোচ্চ অনুভূমিক পাল্লা আর ম্যাক্স এটা গিভেন 40 ফিট। ম্যাথটা খুবই সহজ ম্যাথ। আর এর সর্বোচ্চ মানটা দেওয়া আছে, তো বলা হচ্ছে আর এর মান সর্বোচ্চ যদি 40 ফিট হয় তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ কত, ওই একই নিক্ষেপণ কোণের জন্য সর্বোচ্চ উচ্চতার মানটা বের করতে হবে। তাহলে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা তখনই হয় যখন নিক্ষেপণ কোণের মানটা 45 ডিগ্রি হয়। তাহলে কোণের মান আমি জানি 45 ডিগ্রি। এবার এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ এর মানটা আমাদের বের করতে হবে। এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ। এখন দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফিটের হিসাবের জন্য 40 ফিট। তো এরকম ফিটের হিসাব থাকলে অনেকে এই সকল জায়গায় এসে আটকে যায়। তো যাতে তুমি না আটকাও এই কারণে ম্যাথটা দেওয়া। দেখো আমাদের এখানে তো যেহেতু ফিটের হিসাব, ওকে আমরা সব কিছু ফিট নিয়ে করব। একটা মান খালি আমাদের একটু জানা দরকার, ফিট এককে, ফিট পার সেকেন্ড স্কোয়ার এককে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট আমরা যদি ফিট এককে নিয়ে করতে চাই তাহলে সেই ক্ষেত্রে জি এর মান আমরা বসাবো 32, জি এর মান বসাবো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো, অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে ম্যাথ অনেক জায়গায়, বিশেষ করে চুয়েটে এই কাজটা বেশি করে। তো নর্মাল মিটার পার সেকেন্ড স্কোয়ার একক, এই এককগুলো না দিয়ে ফিট একক দিয়ে দেয়। কোনো ব্যাপার না, তাহলে আমরা ফিট এককে হিসাব করব। এখন অনেকে বলতে পারে ভাই আমরা একটা কাজ করতে পারি না, ফিটকে মিটারে নিয়ে হিসাব করতে পারি না? হ্যাঁ পারি। 40 ফিটকে এটাকে মিটারে নিয়ে হিসাব করতে পারো কিনা? হ্যাঁ পারো। তোমার যদি মনে করো যে কনভার্ট করার সূত্র মনে থাকে, যে কত ফিটে কত মিটার, এটা যদি তোমার মনে থাকে, তুমি যদি জানো, তাহলে তুমি করতেই পারো। বাট নর্মালি কি হয়, যেহেতু এটা ফিটে দেওয়া আছে, থাকুক, আমরা এইচ এর মানটাও ফিটেই বের করব, শুধু জি এর মানটা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা মাথায় রাখলেই কাজ শেষ। ওকে, ক্লিয়ার? তাহলে তুমি কিন্তু এখানে যেটা ইচ্ছা তুমি করতে পারো, নিয়ম ঠিক থাকলে সবই হবে। তো আসো এবার, তাহলে নিক্ষেপণ কোণের মান যেহেতু আর ম্যাক্স, তাহলে নিক্ষেপণ কোণ থিটা নট হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এবার দেখো আর ম্যাক্স এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, নর্মালি আমরা সূত্র কি লিখি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো সাইন 2 থিটা, যে 2 ইন্টু 45 ডিগ্রি, 2 গুণ 45 ডিগ্রি, যেহেতু সর্বোচ্চ মান, তাহলে এটা সাইন 91 ডিভাইডেড বাই জি। এখান থেকে দেখো আমরা ইউ এর মানটা পাবো, আর ম্যাক্সের মান 40। তাহলে এখানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি এর মান 9.8 লিখবো না, জি এর মান লিখবো 32। তাহলে 40 গুণ 32, তার রুট অ্যান্সার, তাহলে 16√5। তাহলে ইউ এর মান হবে 16 ইন্টু √5, এত ফিট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হবে না, হবে ফিট পার সেকেন্ড। ওকে, ইউ পাইলাম,
তাহলে এবার এইচ এর মানটা বের করতে হবে। এইচ এর সূত্র ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তাহলে ওই নিক্ষেপণ কোণের জন্য অর্থাৎ 45 ডিগ্রির জন্য ইউ এর মান 16√5 তার স্কোয়ার সাইন 45 ডিগ্রি তার স্কোয়ার ডিভাইডেড বাই 2, জি এর মান 32। তাহলে অ্যান্সার তার স্কোয়ার সাইন 45 তার স্কোয়ার, একে ভাগ দিব হচ্ছে 2 গুণ 32 দিয়ে। তাহলে 10 ফিট, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। শেষ। এটা আর একটা সহজ উপায় করা যায় না? দেখো খুবই সহজ জিনিস, আর দেওয়া আছে এইচ চাইছে, কোণের মান যেহেতু আর ম্যাক্সিমাম তাহলে কোণের মান 45, তাহলে অর দেখো আরও কত সহজে করা যায়। আমরা কি জানি ট্যান থেটা এটা ইকুয়াল টু 4h/r, এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক। তাহলে ট্যান থেটা নট ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। তাহলে আর এর মান ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম মানটা হচ্ছে 40 ফিট। তাহলে ম্যাক্সিমাম মান তখনই হবে যখন নিক্ষেপণ কোণ হবে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে 4h, এইচ এর মানটা বের করো। তাহলে 4, এটা 40, তাহলে নিচে 10 আর ট্যান 45 1, তাহলে অতএব এইচ ইকুয়াল টু 10 এত ফিট। বুঝতে পারছো? এইভাবেও করা যায়, এমসিকিউ টাইপ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। ওকে, এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে একটি বস্তুকে উলম্ব দিকে নিক্ষেপ করায় তা 4 সেকেন্ড পর নিক্ষেপ বিন্দু হতে 58.8 মিটার দূরে গিয়ে পড়ে। তাহলে নিক্ষেপ বেগ এবং সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। নিক্ষেপ বেগ ও বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করো। তো করো দেখি। এটা একটা প্রাসকে উলম্ব দিকে নিক্ষেপ করা হয়েছে। এই উলম্ব মানে আবার ভাবো না খাড়া উলম্ব দিকে, ভাই খাড়া উলম্ব দিকে নিক্ষেপ করলে তো যেখানে নিক্ষেপ করতাম ওখানে এসেই পড়তো। তাহলে অনুভূমিকভাবে নিক্ষেপ বিন্দু থেকে 58.8 মিটার দূরে গিয়ে তো আর পড়তো না। তার মানে আসলে তির্যকভাবে উলম্ব দিকে নিক্ষেপ করা হয়েছে। এই যে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 4 সেকেন্ড পর নিক্ষেপ বিন্দু থেকে 58.8 মিটার দূরে গিয়ে পড়ছে। ভাই 58.8 মিটার হচ্ছে অনুভূমিক পাল্লা, আর এই যে 4 সেকেন্ড পরে এসে পড়ছে, 4 সেকেন্ড হচ্ছে উড্ডয়নকাল। তাহলে আমার উড্ডয়নকাল আর অনুভূমিক পাল্লা দেওয়া আছে, আমার নিক্ষেপ বেগ ইউ এর মান এবং সর্বোচ্চ উচ্চতা এইচ এর মানটা বের করতে বলছে। কি কথা বুঝছো? তাহলে আসো একটু চিত্র কোনো মতে এঁকে ফেলি। এখান থেকে একটা প্রাসকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ বিন্দু থেকে 58.8 মিটার দূরে গিয়ে পড়ছে। তার মানে এটা আর অনুভূমিক পাল্লা, আর কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। এটা উড্ডয়নকাল 4 সেকেন্ড, নিক্ষেপ কোণ থেটা নট, আর নিক্ষেপ বেগ ধরো ইউ। আমাদের ইউ এবং এইচ এর মানটা বের করতে বলছে। কোণের মানটা পেয়ে গেলে কিন্তু আর এর মান জানি, আর এইচ এর সম্পর্ক থেকে এইচ বের করে নিতে পারবো। ঠিক আছে? আর এইচ যদি পেয়ে যায়, আর যদি জানা থাকে, কোণ যদি জেনে যায়, তো ইউ এর মানটাও বের করে নিতে পারবো। তো দেখো সহজ, অনেকভাবেই ম্যাথটা করা যায়। তাহলে আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থেটা নট ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে 58.8, আর উড্ডয়নকাল টি হচ্ছে 2u সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে 4 সেকেন্ড। এবার দেখো ইউ এর মানও জানি না, থেটার মানও জানি না। এখন এখান থেকে কোনোভাবে ইউ এর মান বা থেটার মান বের করা যায় কিনা? যাবে। দেখো ইউ সাইন থেটা এটা ইকুয়াল টু 4 ইন্টু জি ডিভাইডেড বাই 2, মানে 2 ইন্টু জি। তাহলে 2 গুণ 9.8, তাহলে 19.6, এটা ইউ সাইন থেটার মান। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ রাখলাম। এবার এটা আর এটা টি, আর টিকে যদি ভাগ দেওয়া যায় তাহলে দেখি কিছু পাওয়া যায় কিনা। আর টিকে যদি ভাগ দেওয়া যায় তাহলে আর ডিভাইডেড বাই টি, আর এর ইউ স্কোয়ার সাইন 2 থেটা, তো ইউ স্কোয়ার সাইন 2 থেটাকে একটা সূত্র লিখে দিই, 2 সাইন থেটা কস থেটা ডিভাইডেড বাই জি ভাগ টি, তো টি এটা, তাহলে জি চলে গেল উপরে,
আর 2u সাইন থিটা আসলো নিচে, আর ভাগ টি, আর এর মান 58.8 ভাগ টি, 58.8 ভাগ টি হচ্ছে 4। ভাই জি আর জি কাটে, সাইন থেটা কাটে, 2 আর 2ও কাটে, ঠিক আছে। ইউ স্কোয়ার ইউ, একটা ইউ কাটে, তাহলে একটা ইউ থাকে আর কস থেটা থাকে, ইউ কস থেটা নট থাকে, তাহলে 58.8 ভাগ 4, তাহলে 14.7। এবার এই 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে একটু তাকায় থাকো তো। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে তাকায় থাকো, দেখো ইউ বের হয়ে গেছে, থেটাও বের হয়ে গেছে, ঠিক আছে না। 1 নম্বর ইউ সাইন থেটা, 2 নম্বর ইউ কস থেটা, বর্গ করে যোগ করে দিলে ইউ, ভাগ করে দিলে ট্যান থেটা। তাহলে ভাগ করি 1 ভাগ 2, 1 ভাগ 2, তাহলে ইউ ইউ কাটা, সাইন বাই কস, ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু 19.6 ভাগ 14.7, তাহলে ট্যান ইনভার্স 19.6 ভাগ 14.7, 53.13 ডিগ্রি, থেটা নট 53.13 ডিগ্রি। নিক্ষেপ কোণ পেয়ে গেছি, আর এর মান এইটা, তাহলে এইচ পেয়ে যাব, এখন ইউও পেয়ে যাব। কোণ যদি পেয়ে যায়, তুমি 1 নং বা 2 নং যে কোনো সমীকরণ থেকে তুমি ইউ এর মান পাবা, অথবা 1 আর 2 বর্গ করে যোগ করে দিলেও তুমি ইউ এর মান পাবা, আর যার যেটা ভাল লাগে আর কি, ঠিক আছে। আমি 1 এর বর্গ, 2 এর বর্গ, মানে অনেকভাবে করা যায়, তুমি যেটা করতে চাও আর কি। তাহলে ইউ ইকুয়াল টু রুট ওভার 14.7 স্কোয়ার প্লাস 19.6 তার স্কোয়ার, তাহলে 14.7 তার স্কোয়ার প্লাস 19.6 তার স্কোয়ার, রুট অ্যান্সার। তাহলে 49 ভাগ 2 মানে 24.5 আসছে। দেখো তো আমার হিসাব ঠিক আছে কিনা, 24.5 এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার তুমি ইউ জানো, থেটা জানো, তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা না? অথবা ট্যান থেটা ইকুয়াল টু 4h/r, সেটা দিয়েও তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা না, যার যেটা ভালো লাগে। তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g। ওকে, দেখো সর্বোচ্চ উচ্চতা এটা বের করতে গিয়ে আমার এগুলারও দরকার ছিল না, এগুলার দরকার ছিল না, আমি এখান থেকেই পেয়ে যেতাম। ইউ সাইন থেটা মানে 19.6, ইউ সাইন থেটা মানে 19.6। সহজ একটা কথা বলি, তোমার যদি কোনো প্রাসের উড্ডয়নকাল বলে দেয়, তাহলে তুমি তার সর্বোচ্চ উচ্চতাও জানো। কেমনে? উড্ডয়নকাল 4 সেকেন্ড, এটা জানা থাকলে সর্বোচ্চ উচ্চতা আমরা এমনিই জানি, ঠিক আছে। উড্ডয়নকাল 4 সেকেন্ড, এটা জানা থাকলে সর্বোচ্চ উচ্চতা আমরা এমনিই জানি। কেমনে? 2u সাইন থেটা ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 4। ইউ সাইন থেটা জানবো না, আর ইউ সাইন থেটা জানলে ইউও জানার দরকার নেই, থেটাও জানার দরকার নেই, ইউ জানার দরকার নেই, থেটাও জানার দরকার নেই, ইউ সাইন থেটা জানলেই কিন্তু আমি সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবো। উড্ডয়নকাল বলা থাকলে সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবো। তাহলে মান বসা এবার, ইউ সাইন থেটা তার হোল স্কোয়ার, তাহলে 19.6 একবার লিখে তার হোল স্কোয়ার, 2g এর মান 9.8, তাহলে 19.6 তার স্কোয়ার ভাগ, ও 19.6 তো থাকে, 19.6 তো থাকে, ঠিক আছে। তাহলে অতএব 19.6 এত মিটার বাই ট্যান থেটা ইকুয়াল টু 4h/r। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও তুমি এইচ এর মান বের করতে পারো, যার যেটা খুশি। কি ক্লিয়ার? দেখো সুন্দর ম্যাথ এবং সহজ ম্যাথ, ঠিক আছে। এইবার একটা সুন্দর ম্যাথ দিব, এটা দেখি তোমরা করবা। বলা হচ্ছে একটি প্রাসকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। প্রাসটি 3.5 মিটার, প্রাসটি 7 মিটার ব্যবধানে রাখা, 7 মিটার ব্যবধানে রাখা 3.5 মিটার উচ্চতার দুটি খুঁটির উপর দিয়ে কোনো মতে অতিক্রম করে, দুটি খুঁটির উপর দিয়ে কোনো মতে অতিক্রম করে, দুটি খুঁটির উপর দিয়ে কোনো মতে অতিক্রম করে। নিক্ষেপ বেগ নির্ণয় করো, নিক্ষেপ বেগের মান নির্ণয় করো। দেখো এই টাইপের একটা ম্যাথ আমরা করছি আগে, একটা না দুইটা করছি মনে হয়, যে একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, সে তার গতিপথের দুইটা খুঁটির উপর দিয়ে চলে যায়,
এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে। তো ব্রাশটা গতিপথের উপরে রাখা দুইটা খুঁটির উপর দিয়ে কোনো মতে চলে যায়। এই খুঁটির উচ্চতা 3.5 মিটার, খুঁটির উচ্চতা 3.5 মিটার। এইবার আমাদের বলে দিচ্ছে, যেটা আগে বলা ছিল না, 3.5 মিটার 3.5 মিটার এই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 মিটার। তাহলে একটা ব্রাশকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, 60 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ এর মানটা আমি জানি না, 60 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। এই যে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ এর মানটা বের করতে বলছে। নিক্ষেপ কোণ দেওয়া আছে, প্রাসটি তার গতিপথের উপর 3.5 মিটার 3.5 মিটার উচ্চতার দুইটা খুঁটির উপর দিয়ে কোনো মতো চলে গেছে। এই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব ব্যবধান হচ্ছে 7 মিটার, মধ্যবর্তী দূরত্ব ব্যবধান হচ্ছে 7 মিটার। তাহলে এই ক্ষেত্রে এখন হিসাব নিকাশ করে বের করো যে নিক্ষেপ বেগ ইউ এর মান কত। ওকে, তাহলে বলো তো কিভাবে বের করা যাবে। আচ্ছা, কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, ওয়াই। এটা ওয়াই না, এটাও ওয়াই, একই ওয়াইয়ের জন্য দুটো এক্স। হ্যাঁ, একটা এক্স এইটা আর একটা এক্স এইটা, একই ওয়াইয়ের জন্য দুইটা এক্স। আমাদের ওয়াইয়ের মানটা দেওয়া আছে। আর এইটাকে যদি দেখো, এইখান থেকে এইটুকু কিন্তু পুরো পাল্লা, অনুভূমিক পাল্লা, এটা কিন্তু আর। ওকে, এই ওয়াইয়ের জন্য আমি যদি এইটুকুকে এক্স ধরি, ধরো এই ওয়াইয়ের জন্য এইটুকুকে এক্স ধরলাম, ভাই দেখো এইটুকু যা এক্স, এইটুকু যা এক্স, এইটুকুও কিন্তু সেম পরিমাণ এক্স, তাই না? তুমি যদি এই পাশ থেকে ছুড়ে দাও তাহলে এই খুঁটির উপর দিয়ে এই খুঁটির উপরে যাবে, আর এই পাশ থেকে ছুড়ে দিলে এই খুঁটির উপর দিয়ে এই খুঁটির উপরে যাবে। তো এই দূরত্বটা যা, এই দূরত্বটাও তাই, তাই না? কমন সেন্স খাটো। এই পাশ থেকে ছুড়ে দিয়ে 3.5 মিটার উপর খুঁটির উপর উঠতে অনুভূমিক দূরত্ব যা, আবার ওই পাশের যে খুঁটিটা আছে তার উপর থেকে নামার পরে ভূমিতে পড়তে অনুভূমিক দূরত্ব তাই হবে। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এইটা কিন্তু আমাদের এক্স। কি কথা, কি বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, 2x প্লাস 7 এইটা ইকুয়াল টু আর না? অনুভূমিক পাল্লা না? 2x প্লাস 7 ইকুয়াল টু কিন্তু আর, 2x প্লাস 7 এটা ইকুয়াল টু হচ্ছে আর। আমরা ওয়াইয়ের যে সূত্রটা জানি, ওয়াই ইকুয়াল টু দেখো tan theta নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। দেখো এইরকম একটা সূত্র জানি, ঠিক আছে? tan theta নট এক্স তারপরে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, এরকম একটা সূত্র আমরা জানি। তারপরে tan theta নট এক্স কমন নিয়ে 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে? ওটা তো একটা সূত্র আছে, tan theta নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার, ওটাও একটা সূত্র আছে। বাট এখানে দেখো আর এর সাথে একটা এক্সের সম্পর্ক পেয়ে গেছি আমরা। এইটুকু এক্স, এইটুকু এক্স, এইটুকু 7 মিটার, 2x প্লাস 7 মানে আর। তাহলে আমরা দেখি তো, tan theta নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, এই সূত্র দিয়ে কিছু একটা কাজ করা যায় কিনা, এই সূত্র দিয়ে কোনো একটা কাজ করা যায় কিনা, কি কথা বোঝা গেছে? তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 3.5, ওয়াইয়ের মান 3.5 tan 60 ডিগ্রি এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 2x প্লাস 7, 2x প্লাস 7 সবই জানি এখান থেকে, শুধু জানি না এক্স এর মান, এক্স এর মানটা বের করে নেব। শুধু কার মান জানা নেই, এক্স এর মান, এক্স এর মানটা বের করে নেব। তাহলে আসো এক্স এর মানটা বের করি। tan 60 ডিগ্রি মানে √3, তাহলে 3.5 √3 এক্স মাইনাস √3x এর সাথে গুণ, তাহলে উপরে √3 এক্স আর এক্স, এক্স স্কোয়ার, 2x প্লাস 7। বুঝতে পারছো? এইবার এখান থেকে এইটাকে এই পাশে নিয়ে আসি, √3x স্কোয়ার, একটা দ্বিঘাত সমীকরণ, 2x প্লাস 7 নিয়ে আসলাম, মাইনাস √3x প্লাস 3.5 ইকুয়াল 0। উভয় পক্ষকে 2x প্লাস 7 দিয়ে গুণ করো, অথবা মানে হিসাব নিকাশ করো এইভাবে, এই যে 2x প্লাস 7, তাহলে √3x স্কোয়ার মাইনাস এটার সাথে এইটুকু গুণ হবে, এই যে নিচের এটা গুণ হবে, তাহলে √3x 2x প্লাস 7 প্লাস 3.5 2x প্লাস 7 ইকুয়াল 0। তো এইটার সাথে 0 গুণ হয়ে 0, তাহলে √3x স্কোয়ার মাইনাস 2 √3x স্কোয়ার
2√3 2√3 এক্স স্কোয়ার, তারপরে -7√3 এক্স, -7√3 এক্স প্লাস 3.5 ইন্টু 2, 3 দুগুণে 6, তাহলে 7 হবে 7x, ঠিক আছে। আর প্লাস 3.5 ইন্টু 7, তাহলে 24.5 প্লাস 24.5 ইকুয়াল 0। তাহলে এখন এটাকে যদি সাজাই, তাহলে √3 মাইনাস 2√3 এক্স স্কোয়ার, তারপরে মাইনাস এক্স, তাহলে 7√3 মাইনাস 7 এক্স প্লাস 24.5 ইকুয়াল 0, একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবার এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে হবে। আর তুমি চাইলে কিন্তু উপরের এই লাইনগুলো ধরে ক্যালকুলেটার করতে পারো। তো আমি ছোট মানুষ, আমি একটু লিখে লিখে করছি, তোমরা একটু দেখো আমার হিসাবটা ঠিক আছে কিনা। হিসাব ভুল গেলে একেবারে মাঠে মারা। তাহলে √3 মাইনাস 2√3, তারপরে মাইনাস 7√3 মাইনাস 7 প্লাস 24.5। দেখো 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 এক্স এর মান 2.56 2 মিটার। আর একটা এক্স আসবে, দুইটা এক্স আসবে। আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -5.52, ঠিক আছে 2.56, ঠিক আছে ওকে। আর একটা হচ্ছে -5.52, মাইনাস মানটা নিব না, ঠিক আছে, মাইনাসটা নিব না। তাহলে এক্স এর মান হচ্ছে এইটা। তো এইটা আমাদের এক্স এর মান, এই যে এক্স হচ্ছে এতটুকু, ঠিক আছে, এক্স এর মান এইটা পেলাম। তাহলে বাকি যে এক্সটা হবে সেই এক্সটা কত, মানে ওই যে এটার জন্য যদি এক্স, তাহলে 7 প্লাস এক্স, ঠিক আছে। মাইনাস কি মিন করে? মাইনাস এখানে কিছু মিন করে না, এই এক্স এর মানটা এটাই তো আমরা চাইছিলাম, ঠিক আছে। এই এক্স এর মানটা আমরা পাইলাম। এবার সাথে সাথে এটা যোগ করবা, তাহলে এই দূরত্বটা পাবা, এখান থেকে এই দূরত্বটা পাবা, সাথে সাথে এটা যোগ করবে, ঠিক আছে। ওকে, হিসাব তো ঠিক আছে, বলো হিসাব ঠিকঠাক দেখছো? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি চাইছে? আমাদের চাইছে কি নিক্ষেপ বেগ কত। তো এক্স এর মানটা পেয়ে গেছি না, এক্স এর মান পেয়ে গেছি, নিক্ষেপ বেগ বের করতে হবে। 2.562, দেখি তো একটু, এর সাথে গুণ 2, দেখি উত্তর ঠিক আছে কিনা। +7, তাহলে অনুভূমিক পাল্লা 12.124, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার ইউ এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু নিক্ষেপ বেগ চাইছে, নিক্ষেপ বেগ, ওকে হ্যাঁ। তাহলে অতএব অনুভূমিক পাল্লা আর হচ্ছে 2x + 7, তাহলে 2 × 2.562 + 7, 2 × 2.562, 2 × 2.562, এর সাথে +7, তাহলে 12.124, এটা মিটার। এটা হচ্ছে অনুভূমিক পাল্লা আর, এটা অনুভূমিক পাল্লা আর। নিক্ষেপ বেগ আর ইকুয়াল টু ইউ স্কোয়ার sin 2θ0/g, শেষ। আর এর মান 12.124, ইউ স্কোয়ার sin 2 × 60 ডিগ্রি / জি এর মান 9.8। তাহলে অ্যান্সার গুণ 9.8 ভাগ sin 120 ডিগ্রি, রুট অ্যান্সার। তাহলে দেখো তো আদি বেগের মানটা 11.71 আসে কিনা, 11.713 এত মিটার/সেকেন্ড আসে কিনা দেখো। এই তো শেষ, বুঝতে পারছো? এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে। আগেও কিন্তু আমরা এই টাইপের ম্যাথ করছিলাম, কিন্তু ওই ম্যাথের সাথে এই ম্যাথের একটু ডিফারেন্স আছে, একটু পার্থক্য আছে। আগে আমাদের চাইছিল এই এক্স এর মান, এই এক্স এর মান কত, ঠিক আছে, খুঁটি দ্বয়ের মধ্যকার দূরত্ব কত। এইবার খুঁটি দ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে,
আগে আমাদের খুঁটিদ্বয়ের মধ্যকার দূরত্ব চাইছিল, এইবার খুঁটিদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, খুঁটিদ্বয়ের মধ্যকার দূরত্ব দিয়ে বলতেছে না আদিবেগের মানটা বের করো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো একটা দেখাও যে টাইপ কোশ্চেন, 3 নম্বর 4 বলা হচ্ছে দেখাও যে তির্যকভাবে নিক্ষিপ্ত দুটি প্রাসের একটির সাপেক্ষে অপরটির গতিপথ, সরল রেখা, একটির সাপেক্ষে অপরটির গতিপথ সরল রেখা। এটা ম্যাথের কোন জায়গার? সরল রেখা চ্যাপ্টারের। আসো তোমাদের একটু ম্যাথ পড়াই। বলো তো সরল রেখার সমীকরণ, এটা কি জানো? মনে আছে? 9-10 পড়ছো কিন্তু। সরল রেখার সমীকরণ, ধরো মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কোনো একটা সরল রেখা ধরো দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুটা x1 y1 আর এই বিন্দুটা x2 y2। তাহলে এই যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে, দেখো খুবই সহজ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে এরকম দুইটা দাগ দিবা, দাগ দিয়ে লিখবা হচ্ছে, উপরে ধরো y লিখলা, তাহলে এখানে x লিখবা। এবার y মাইনাস y1, x মাইনাস x1, এবার y1 x1 আবার লিখবা, y1 x1 লিখবা। এবার y1 মাইনাস y2, x1 মাইনাস x2। তোমাদের এগুলো আমি শিখাইছিলাম পাঠ প্রস্তুতি পর্বে এগুলো কিন্তু শিখাইছিলাম। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আর এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কেমন? ধরো এক বিন্দুগামী সরল রেখা, এটা y অক্ষ, এটা x অক্ষ। কোন একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে y1 x1। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে এর স্লোপ বলে দিতে হবে, ঢাল বলে দিতে হবে। ঠিক আছে, স্লোপ, SLOP, স্লোপ। ধরো স্লোপ হচ্ছে m বা k। তাহলে তখন কি করবা? তখন এরকম দুইটা দাগ দিবা, নাকি? তখন এরকম দুইটা দাগ দিবা ভাই। তখন হচ্ছে কি যে একটা বিন্দু, এই যেমন এর উপর একটা বিন্দু আমরা ধরছি। আসলে আমরা কি করছি বুঝছো? আমরা আসলে কি করছি জানো? আমরা এই যে এর উপর একটা বিন্দু ধরি xy, তাহলে এই দুই বিন্দু নিয়ে ঢাল আর এই দুই বিন্দু নিয়ে ঢাল তো সমান, ঠিক আছে? অথবা 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 এই দুই বিন্দু নিয়ে ঢাল হিসাব আর এই দুই বিন্দু নিয়ে ঢাল হিসাব সমান হবে, কারণ একই সরল রেখা, তার তো স্লোপ একই হবে। আমরা ওই কাজটাই করছি, স্লোপ যে সেম সেই জিনিসটা আমরা লিখছি। স্লোপ মানে কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এরকম দুইটা দাগ দিলাম, কোটিদ্বয়ের অন্তর, তাহলে কোটি ধরো এই দুই বিন্দু নিয়ে হিসাব করবো, y মাইনাস y1 ভুজ x মাইনাস x1। এবার আসো এই দুই বিন্দু নিয়ে হিসাব করবো, তাহলে y1 মাইনাস y2 কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2। এই তো ঠিক তেমনিভাবে এই যে একটা সরল রেখা, এই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে গেছে, তাহলে ধরি তার উপর আর একটা বিন্দু হচ্ছে xy, ধরি তার উপর আর একটা বিন্দু xy। এবার যার স্লোপ কত? স্লোপ m। তাহলে এই দুই বিন্দু নিয়ে আমরা স্লোপ বের করবো, তাহলে স্লোপ হচ্ছে এই যে y বাই x। এবার y মাইনাস y1 কোটিদ্বয়ের অন্তর, x মাইনাস x1 ভুজদ্বয়ের অন্তর, এটাই হচ্ছে স্লোপ m। তাহলে অতএব সরল রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। এটাই হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। স্লোপ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। স্লোপ কি? একটা ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1 এরকম যদি হয় তাহলে সেটা সরল রেখা। এইবার আমাদের বলতেছে একটি প্রাসের সাপেক্ষে অপর প্রাসের গতিপথ। দেখো দুইটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, মনে করো একটা প্রাসকে এভাবে ছুড়ে দেওয়া হয়েছে আর একটা প্রাসকে এখান থেকে ধরো ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? প্যারালাল ভাবে ধরো আরেকটা বিন্দু থেকে ছুড়ে দেওয়া হয়েছে, আরেকটা বিন্দু থেকে ধরো ছুড়ে দেওয়া হয়েছে, মনে করো এখান থেকে এইভাবে আরেকটা প্রাসকে এভাবে ছুড়ে দেওয়া হয়েছে। এই তাহলে দুইটা প্রাস, তাহলে একটার নিক্ষেপণ কোণ, আচ্ছা এটাকে নিচে আঁকি, বা একটা প্রাস আর ধরো এই আরেকটা প্রাস, এই যে দুইটা প্রাস, এই প্রাসের নিক্ষেপণ কোণ থিটা
নট 1 বা থেটা 1, এই প্রাসের নিক্ষেপ কোণ থেটা 2, এর আদিবেগ u1, এর আদিবেগ u2। ঠিক আছে, এবার কোনো একটা মুহূর্তে সঞ্চার পথ, ধরো সঞ্চার পথ এর এই যে এই বিন্দু, কোনো একটা মুহূর্তে এই একটা বিন্দু, এটা y আর এটা x, তাহলে এটা x1 y1। আবার এর জন্য ধরো কোনো একটা বিন্দু, এটা y2, এটা x2। আমি যদি আবার সমীকরণ লিখি, দেখো তো সমীকরণ, x1 এর সমীকরণ u cos u1 cos theta 1 t, আর y1 এর সমীকরণ u sin theta 1 u1 sin theta 1 t মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওই একই সময়ে এই প্রাসের উলম্ব অতিক্রান্ত দূরত্ব y2 একই সময়ে, ঠিক ওই একই সময়ে অনুভূমিক দূরত্ব x2। তাহলে এর জন্য যদি লিখি তাহলে x2 হবে u2 cos theta 2 t, আর y2 হবে u2 sin theta 2 t মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝছো? এইবার একটা কাজ করো, আমার লাগবে ঢাল, স্লোপ। তাহলে এই প্রাসের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর এর এই স্থানাঙ্কটা হচ্ছে x1 y1। তাহলে এই যে সরল রেখা, এই যে এটা সরল রেখা হয় কিনা, যে এই দুই বিন্দু সংযোগ করলে একটা সরল রেখার সমীকরণ পাওয়া যায় কিনা। ঠিক আছে, এই দুই বিন্দু সংযোগ করে আমরা সরল রেখা পাই কিনা, একটা সাপেক্ষে আরেকটার গতিপথ, মানে এ সবসময় যদি ওর গতিপথের দিকে তাকায়, এ যদি ওর গতিপথের দিকে তাকায়, এর সাপেক্ষে ওর গতিপথটাকে সরল রেখা মনে হবে, সরল রেখা মনে হবে। ঠিক আছে, এইবার আসো, তাহলে আমরা y1 মাইনাস y2, আমরা x1 মাইনাস x2 হিসাব করতে চাই। এটাই তো স্লোপ, কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর। দেখি স্লোপের মানটা একটা কনস্ট্যান্ট মান আসে কিনা। স্লোপের মান যদি একটা কনস্ট্যান্ট মান আসে তাহলে তো সরল রেখা। স্লোপ, আচ্ছা স্লোপ যদি ধ্রুব না আসে তাহলে সরল রেখা হয় না। স্লোপ যদি ধ্রুব আসে তাহলে সরল রেখা। ঠিক আছে, যেমন সরল রেখার আমি তোমাদের ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন করাই আর কি, এই যে সরল রেখা দেখো প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সেম, কিন্তু বক্ররেখার এক এক পয়েন্টের স্লোপ এক এক রকম, তাই না? তাহলে আমরা চাচ্ছি যে দেখি এখান থেকে ঢাল বের করে দেখি, এর বিন্দু এই বিন্দু, এই দুইটা বিন্দু, তাহলে এর ভুজ হচ্ছে x2, এর ভুজ x1, এর কোটি হচ্ছে y2, কোটি y1, কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর। একটু হিসাব করে দেখি, তাহলে y1 হচ্ছে এটা বাই u1 sin theta 1 t মাইনাস হাফ জি t1 t স্কোয়ার মাইনাস u2 sin theta নট t প্লাস হাফ জি টি স্কোয়ার, প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা কাটা, ডিভাইডেড বাই x1 u1 cos theta 1 t মাইনাস u2 cos theta 2 t। উপর থেকে t কমন নাও, u1 sin theta 1 মাইনাস u2 sin, এটা কত ছিল, এটা sin theta 2 ছিল, sin theta 2, এটা কমন নিয়ে t, দেখো u1 cos theta 1 মাইনাস u2 cos theta 2, এটা কমন নিয়ে t কাটাকাটি গেল, u1 theta 1 u2 theta 2 u1 theta 1 u2 theta 2। ভাই u আর থেটাই তো কনস্ট্যান্ট, এই প্লাসটাকে নিক্ষেপ করা হয়েছে, এই প্লাসটাকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করার পর তুমি নিক্ষেপ বেগ চেঞ্জ করতে পারবা? নিক্ষেপ করার পরে তুমি আদি বেগ চেঞ্জ করতে পারবা? সম্ভব? পারবা না। তাহলে এগুলো সব কি কনস্ট্যান্ট না? তাহলে এগুলো কনস্ট্যান্ট, ধ্রুবক কে, বুঝলা, কে। তাহলে কি হলো, y1 মাইনাস y2 x1 মাইনাস x2 ইকুয়াল টু ধ্রুবক, ঢাল কনস্ট্যান্ট, তো সরল রেখা হবে। তাহলে y1 মাইনাস y2 ইকুয়াল টু কে ধ্রুবক x1 মাইনাস x2, তো এটা সরল রেখা, তো এটা তো সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। বুঝা গেছে? সহজ। ডিফারেন্সিয়েশন দিয়ে করা যাবে নাকি? একটার সাপেক্ষে আরেকটা বলছে যে এখানে সমীকরণ সঞ্চার পথ বের করে দেখানোটাই ভালো। ডিফারেন্সিয়েশন দিয়ে কেমনে করবা? ডিফারেন্সিয়েশন দিয়ে তোমার মাথায় যদি কিছু আসে দেখাও আমাকে করে, আমার তো মাথায় কিছু আসছে না। তাহলে এবার আসো আমি আরেকবার ছোট্ট করে রিপিট করি। আমাদের দেখাইতে বলছি একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গতিপথ সরল রেখা।
খুবই সহজ জিনিস। দুইটা প্রাসের সঞ্চার পথের সমীকরণ বের করো। দুইটা প্রাসের এক্স আর ওয়াই, এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক বের করো। এর জন্য নিক্ষেপ কোণ θ1 আদিবেগ u1, নিক্ষেপ কোণ θ2 আদিবেগ u2। এর জন্য ওয়াই, এর জন্য এক্স নিলাম, এর জন্য ওয়াই, এর জন্য এক্স নিলাম। এবার সরল রেখার সমীকরণ লাগবে, আমাদের দেখাইতে হবে, সরল রেখার সমীকরণ দেখাইতে হবে। তো কিভাবে, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তো আমরা সেই কাজগুলো করলাম, y1 y2 x1 - x2, ওখান থেকে মান এনে বসালাম। বসানোর পরে দেখলাম টি টি কাটাকাটি হয়ে গেল, এখানে যা পড়ে থাকলো তার একটা ধ্রুবক সংখ্যা। তো এটা তো স্লোপ, কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর, এটা তো স্লোপ, স্লোপটা একটা কনস্ট্যান্ট। তো সরল রেখার স্লোপ কনস্ট্যান্ট, তাই তো জানি আমরা সরল রেখার স্লোপ কি হয়, ধ্রুবক। আর এটা সমীকরণ বের করে দেখালাম যে দেখো সমীকরণ y1 - y2 = k x1 - x2। এই যে দেখো মিলাও, y - y1 = m x - x1। তাহলে এটা কেমন রেখা, সরল রেখা, সরল রেখার সমীকরণ। গতিপথ বক্ররেখা হইতে পারে, হ্যাঁ পারে। যদি আমি স্থির দাঁড়ায় থেকে দেখি, আমি যদি স্থির দাঁড়ায় থেকে দেখি তাহলে তো গতিপথ বক্ররেখা, পরাবৃত্ত। আমার সাপেক্ষে তো পরাবৃত্ত, কিন্তু একটা প্রাসের সাপেক্ষে আর একটা প্রাসের, একটার সাপেক্ষে আর একটার, তাহলে একটার সাপেক্ষে আর একটার গতিপথ সরল রেখা। ঠিক আছে, আমার সাপেক্ষে তো পরাবৃত্ত, সেটা তো আমরা প্রমাণ করে দেখাইছি। আমি যখন স্থির দাঁড়ায় থেকে দেখবো প্রাস এইভাবে যাচ্ছে, তাহলে তার জন্য আমি তো দেখাইছি পরাবৃত্ত, তাই না? ওকে, এইবার বলা হচ্ছে তির্যকভাবে নিক্ষিপ্ত একটি প্রাসের, তির্যকভাবে নিক্ষিপ্ত একটি প্রাসের সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ y = 2x - 3x স্কোয়ার। সঞ্চার পথের সমীকরণ y = 2x - 3x স্কোয়ার। প্রাসটির নিক্ষেপণ বেগ ও সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। নিক্ষেপণ বেগ ও সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। সুন্দর ম্যাথ, ভাবো ভাবো ভাবো। আমি ধরাই দিলে আফসোস করবা যে ইস এটা পারলাম না, আফসোস করবা। তির্যকভাবে নিক্ষিপ্ত একটি প্রাসের সঞ্চার পথের সমীকরণ দেওয়া আছে y = 2x - 3x স্কোয়ার। বলছে প্রাসটির নিক্ষেপণ বেগ u, সর্বোচ্চ উচ্চতা h নির্ণয় করো। y = 2x - 3x স্কোয়ার থেকে কিভাবে u পাওয়া যায়? y = 2x - 3x স্কোয়ার, এটা থেকে আবার সর্বোচ্চ উচ্চতা কেমনে পাওয়া যায়? ভাবো ভাবো ভাবো, ভাবলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখো তো, আমাদের দেওয়া আছে y = 2x - 3x স্কোয়ার দেওয়া আছে এরকম। এবার তুমি একটু দেখো তো, আমরা প্রাসের সঞ্চার পথ y এবং x এর সম্পর্ক কি জানতাম? tan θ0 x - gx স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার θ0 ইন্টু, সরি ইন্টু তো না, এক্স স্কোয়ারটাকে, এই এক্স স্কোয়ারটাকে মাইনাস জি এক্স স্কোয়ার মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার cos স্কোয়ার θ0 জি এক্স স্কোয়ারটাকে সাইডে সরে নিয়ে গেলাম। আর কি আমার বলা লাগবে? বোঝা হয়ে গেছে না? ইয়েস। এবার তুলনা করো, তুলনা, ওয়াইয়ের সাথে ওয়াই, সমান চিহ্নের সাথে সমান চিহ্ন, মাইনাসের সাথে মাইনাস, এই যে। তাহলে নিক্ষেপণ কোণটা আগে বের করে নিয়ে আসো। tan θ0 = 2, θ0 = tan ইনভার্স 2। তাহলে নিক্ষেপণ কোণটা পেয়ে গেছি, সব সমস্যার সমাধান হয়ে গেছে। tan ইনভার্স 2 63.434 ডিগ্রি। ওকে, এইবার এইখান থেকে ইউ পাওয়া যাবে, আসো। তাহলে 3 = g 2u স্কোয়ার cos স্কোয়ার θ0। তাহলে জি এর মান 9.8, 2u স্কোয়ার cos 63.434 ডিগ্রি তার স্কোয়ার = 3। এখান থেকে এবার ইউ এর মানটা বের করবা। তাহলে ভাই 9.8 ডিভাইডেড বাই 2 গুণ 3 গুণ cos 63.434 এত এর স্কোয়ার
তাহলে 2 গুণ 3 গুণ এটার স্কোয়ার। এবার রুট ওভার অ্যান্সার দেখো 2.857 মিটার পার সেকেন্ড আসে কিনা। ইয়েস, নিক্ষেপণ বেগ হয়ে গেছে, সর্বোচ্চ উচ্চতা চাইছে। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। শোনো, এই ম্যাথটা পরীক্ষার হলে ধরো আসছে, কেউ আগে থেকে করে যায়নি। ধরো যে পরীক্ষার হলে বসে এই ম্যাথটা ধরতে পারবে যে কেমনে করতে হবে, এই ম্যাথটা যে ধরতে পারবে, তার চেয়ে সুখী আর কেউ নাই পৃথিবীতে। ঠিক আছে, অনেকে ধরো মাথা ঘামাচ্ছে, চিন্তা করতেছে, ম্যাথ পড়তেছে, বারবার পড়তেছে, ভাবতেছে, কিন্তু কোনোভাবে কেমনে করতে হবে এই যে তুলনা করার কনসেপ্ট, এটা মাথায় আসে নাই। কিন্তু তুমি ধরতে পারছো, তোমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। দেখো জাস্ট তাহলে তুলনা করলে ম্যাথ শেষ। এবার 2.857 তার স্কোয়ার সাইন 63.434 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2g এর মান 9.8। 2g এর মান 9.8। এবার 2.857 তার স্কোয়ার গুণ সাইন 63.434 2 গুণ 9.8। তাহলে সর্বোচ্চ উচ্চতা খুবই কম হয়ে গেল, কিচ্ছু করার নাই, 0.333 এত মিটার। হোক, যা আসবে আসুক। এবার যদি বলে অনুভূমিক পাল্লা বের করো, পারবো না। উড্ডয়নকাল বের করো, পারবো না। সবই পারবো। ইউ এবং থিটা পাইছি মানে দুনিয়ার সব পাইছি। ওকে, নেক্সট আসো। ছোটবেলায় 9-10-এ ভরবেগের সংরক্ষণশীলতা করছো, মনে আছে? দুইটা ভর বস্তু, ধরো একটা বস্তু একটা বস্তু, এটা গিয়ে এটারে ধাক্কা দিল। ঠিক আছে, এটাও ধরো একটা বেগ নিয়ে যাচ্ছিল, ধাক্কার পরে আলাদা আলাদা হয়ে তারা বেগ নিয়ে চলতে থাকলো। তাহলে m1u1 m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 ভরবেগের সংরক্ষণশীলতা। আর মিলিত যদি হয়ে যায় তাহলে m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ v। জানো তো? বলো, জানো কিনা? তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট জানি। আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতার সাথে একটু প্রাস মিশাবো, মিশায় কিছুক্ষণ নাড়াচাড়া করব, হয়ে যাবে সুস্বাদু একটা ম্যাথ প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে সুস্বাদু ম্যাথের রেসিপি। যে আমরা কি করব, এর মধ্যে প্রাস মিশাবো, তার সাথে নিউটনের বলবিদ্যার একটা কনসেপ্ট অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা মিশাবো, মিশায় কিছুক্ষণ উনানের পরে দিয়ে চুলার উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবা, দেখবা সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এবার চলো, বলা হচ্ছে একটি হাঁস পাখি, কত নম্বর হবে? 4, এটা 5, এবার 6। বলা হচ্ছে একটি 1.975 কেজি ভরের হাঁস পাখি, ভরের হাঁস পাখি 313.6 মিটার উচ্চতার গাছের ডালে বসেছিল। উচ্চতার গাছের ডালে বসেছিল। একজন শিকারী অনুভূমিকভাবে 0.025 কেজি ভরের বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে ছোড়ে। গুলিটি পাখির পেটের মধ্যে রয়ে গেলে, পাখির পেটেই থেকে গেলে গুলিবিদ্ধ পাখিটি গাছের গোড়া থেকে কত দূরে গিয়ে পড়বে? গাছের গোড়া থেকে
কত দূরে পড়বে। ওকে, গাছের গোড়া থেকে কত দূরে গিয়ে পড়বে। তো এই প্রবলেমটা একটু অমানবিক প্রবলেম। একটা পাখিকে গুলি করা হয়েছে। একটা পাখি গাছের ডালে বসেছিল। পাখির ভর হচ্ছে 1.975 কেজি। এই কারণে বলা হয়েছে হাঁস পাখি আর কি। নর্মাল পাখির ভর তো এত বেশি হবে না, ঠিক আছে, একটা বুনো হাঁস পাখি। তো সেই পাখি 313.6 মিটার উচ্চতার একটা গাছের ডালে বসেছিল। একজন শিকারী অনুভূমিকভাবে এত কেজি ভরের একটা বুলেট এত বেগে পাখিটাকে লক্ষ্য করে ছুটছে। এবার পাখিটা গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুলিটা পাখিটার পেট ঠুস করে বিদ্ধ করে ভেদ করে বের হয়ে যায়নি, পাখিটার পেটে বিদ্ধ হয়ে থেকে গেছে, পাখির পেটের মধ্যে থেকে গেল। বলছে গুলিবিদ্ধ পাখিটা তাহলে গাছের গোড়া থেকে কত দূরে গিয়ে পড়বে। তো চলো একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে গাছটা, এই হচ্ছে গাছ, এই যে গাছের ডালে এখানে পাখিটা বসবে। আসো পাখি আঁকি। এই যে এটা হচ্ছে পাখি, ঠিক আছে, এই যেটা হচ্ছে পাখি। তো পাখিটার ভর কত? পাখিটার ভর 1.975 কেজি। 1.975 কেজি। পাখিটা ভাই স্থির বসেছিল। এইবার এই পাখিটাকে লক্ষ্য করে একজন শিকারী অনুভূমিকভাবে, ধরো সে একটা এই যে বিল্ডিংয়ের ছাদে উঠছে, বিল্ডিংয়ের ছাদে উঠে অনুভূমিকভাবে একটা গুলি ছুটছে এই বন্দুক থেকে, এখান থেকে গুলি ছুটছে। গুলির ভর 0.025 কেজি। গুলির বেগ 400 মিটার পার সেকেন্ড। গুলির বেগ, এই বেগে গুলিটা ছুটছে। গুলিটা ঠুস করে গিয়ে পাখির গায়ে লাগছে। তারপরে কি হয়েছে? পাখি ওখানে বসে আছে না, গুলিটা পাখির গায়ে থেকে গেল, গুলিবিদ্ধ হয়ে থেকে গেল। এই যে গুলিটা পাখির পেটের মধ্যে থেকে গেল, এই যে পেটের মধ্যে থেকে গেছে। এইবার গুলি লাগার পরে পাখি তো ওখানে বসবে না, ওখানে বসে থাকবে না, তো পাখিটা কি টুপ করে পড়ে যাবে? উত্তর হচ্ছে না, টুপ করে পড়ে যাবে না। কারণ গুলিটা এসে পাখিকে এভাবে অনুভূমিকভাবে আঘাত করছে। তাহলে অনুভূমিকভাবে আঘাত করলে পাখিটাকে ছিটকে নিয়ে গিয়ে দূরে গিয়ে পড়বে। তো এইভাবে তো আজীবন নিয়ে যাবে না, কিছু দূর দূরে নিয়ে গিয়ে এভাবে প্রজেক্টাইলের মতো করে ফেলবে। তাহলে এইভাবে এইভাবে পাখিটা ছিটকে গিয়ে পড়বে ইউ বেগে, ধরলাম ইউ বেগে। গুলিবিদ্ধ পাখিটা, গুলিবিদ্ধ পাখি, গুলি কিন্তু পাখির পেটের মধ্যে থেকে গেছে। তারপরে এইভাবে গিয়ে ভূমিতে পড়বে। গাছের গোড়া থেকে কত দূরে গিয়ে পড়বে অনুভূমিক দূরত্ব, এক্স এর মানটা বের করতে বলছে। আর এইটা হচ্ছে ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই, গাছের উচ্চতা 313.6 মিটার বলে দিছে। বুঝলা ভাই? অনুভূমিকভাবে গুলিটা ছোড়া হয়েছে না? তো পাখিটার গায়ে যখন গুলিটা লাগবে, গুলিবিদ্ধ পাখিটা, সেটা হয়তো এরকম অনুভূমিকভাবে একটা প্রাসে মতো নিক্ষিপ্ত হবে। তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, গুলিটা অনুভূমিকভাবে করা হয়েছে, এইভাবে যখন আঘাত করবে পাখিটাকে তখন অনুভূমিকভাবে ছিটকায় নিয়ে যাবে। তাহলে গুলিবিদ্ধ পাখিটা একটা প্রাস হয়ে যাবে এবং সেটা হচ্ছে থিটা 0 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাস, অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস। বোঝা গেছে? এবার অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাসের জন্য গাছের গোড়া থেকে কত অনুভূমিক দূরে গিয়ে পড়বে এক্স এর মানটা বের করতে হবে। এটা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। এক্স ইকুয়াল টু ইউটি, বা তুমি যদি বলো ভাই মূল সূত্র লেখেন, আচ্ছা ইউ কস 0t, তার মানে ইউটি। তাহলে আমাদের ইউ লাগবে, টি লাগবে। ইউ হচ্ছে প্রাসের বেগ, অর্থাৎ গুলিবিদ্ধ পাখির বেগ ইউ, আর টি হচ্ছে গাছের গোড়া থেকে, মানে এই গাছের মাথা থেকে এইখানে এসে পড়তে যে সময়টা লাগবে সেই সময়টা। এই দুইটা মান এখানে বসাইতে হবে। ভাই সময়টা আমি পাবো, সময়টা আমি পাবো। সময়টা কেমনে পাবো? দেখো, সময় হচ্ছে এখান থেকে যদি এখানে গিয়ে পড়ে, উলম্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গাছের উচ্চতা 313.6। তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব গাছের উচ্চতা 313.6। তাহলে ওয়াই ইকুয়াল টু সূত্র ইউ সাইন 0, ইউ সাইন 0t মাইনাস হাফ জি টি স্কোয়ার প্লাস, এখান থেকে যদি এখানে আসে তাহলে ওয়াই নিচের দিকে, সো মাইনাস ওয়াই। দেখো, তুমি যদি একটু বড় হয়ে যাও, অনেক ম্যাথ করো, ম্যাথ করে হিসাব নিকাশ করে একেবারে খুব পাক্কা হয়ে গেছো, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য একবার লিখে দিবা ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। দেখো তাই হচ্ছে, কারণ এটা তো 0, এটাও মাইনাস এটাও মাইনাস, দুই পাশে মাইনাস ভ্যানিশ করে দাও। তাহলে ওয়াইয়ের মান 313.6 আর হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি টি এর মানটা পাবো, টি এর মানটা আসবে হচ্ছে 8 সেকেন্ড, নাকি 8 সেকেন্ড। তাহলে টি এর মান 8 সেকেন্ড পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। ইউ লাগবে, ইউ কি? গুলিবিদ্ধ পাখির বেগ। গুলিবিদ্ধ পাখির বেগ কি 400? না। তো গুলিবিদ্ধ পাখির বেগটা তাহলে কত? গুলিবিদ্ধ পাখির বেগটা তাহলে কত?
আচ্ছা এখানে 8 আসছে না, 313.6, 313.6 ভাগ 4.9 √, ওটা তো 8 আসছে, তোমাদের 7 কেমনে আসে, 7 পয়েন্ট সামথিং কেমনে আসে, 8ই আসবে, একেবারে পূর্ণমানই আসবে। এইবার আমরা চাই গুলিবিদ্ধ পাখির বেগটা বের করতে, এবার ভর বেগের সংরক্ষণশীলতা। তুমি ওই 9 10 খালি ম্যাথ করে আসছো, দুইটা গাড়ি এসে ধাক্কা লাগলো, মিলিত হয়ে গেল। অনেক ক্ষেত্র হইতে পারে। এইখানে এই গুলি একটা বস্তু, পাখি একটা বস্তু, তাহলে গুলির ভর m1, গুলির বেগ u1, পাখির ভর m2, পাখি স্থির বসেছিল u2 0। তারপরে যখন গুলিটা পাখির গায়ে লাগলো তখন গুলি আর পাখি মিলে একটা মিলিত বস্তু, একটা মিলিত বস্তু হয়ে গেল। তাহলে মিলিত বস্তুটা, এই মিলিত বস্তুটা m1 প্লাস m2, আর মিলিত বেগ u, তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা কাটাবো, ভর বেগের সংরক্ষণশীলতা, ভর বেগের সংরক্ষণশীলতা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 m2 ইন্টু মিলিত বেগ v, তো সে ভিটাকে আমরা u লিখছি। মান বসাও, m1 এর মান 0.025, u1 এর মান 400, প্লাস u2 তো 0, তার সাথে m2 গুণ হলে তো 0ই হবে। এবার m1 0.025 প্লাস 1.975 ইন্টু ইউ, দেখি এখান থেকে ইউ কত আসে, 0.025 ইন্টু 400, তাকে ভাগ দিব 0.025 প্লাস 1.975, তাহলে 5। এই তোমাদের পূর্ণ মানে ভগ্নাংশ কেমন আসতেছে ভাই, 5 মিটার পার সেকেন্ড, মান নিয়ে বসাও, 5 গুণ 8, 5 8 40 মিটার। তাহলে ভগ্নাংশ কেমনে পাইতেছে, কোত্থেকে পাইতেছে ভগ্নাংশ, গাছের গোড়া থেকে এত দূরে গিয়ে পড়বে, শেষ। বুঝছো? এইবার আসো, আমরা আগে পাখিটাকে গুলি করছি তো, এই কারণে মনে করো যে পাখি প্রেমীরা খুব মাইন্ড করছে। এবার আমরা তাহলে আর পাখিটাকে গুলি করবো না, এবার অন্য কিছু গুলি করব। 7 নম্বর বলা হচ্ছে 5 মিটার উচ্চতার একটি লাঠির মাথায় 0.2 কেজি বস্তু রাখা আছে, অনুভূমিকভাবে বস্তুটিকে লক্ষ্য করে 0.01 কেজি ভরের বুলেট ছোড়া হলো। বুলেটটি বস্তুটাকে আঘাত করে লাঠির পাদবিন্দু হতে 100 মিটার এবং বস্তুটি 20 মিটার দূরে ভূমিতে পতিত হয়। 20 মিটার দূরে ভূমিতে পতিত হয়। গুলিটি বস্তুটিকে কত বেগে আঘাত করেছিল? গুলিটি বস্তুটিকে কত বেগে আঘাত করেছিল? ছাড়ো বাংলা কথা ছাড়ো, আসো আমি চিত্র আঁকি, সেটা বুঝো, তাইলেই হবে। এবং ম্যাথ সহজ। এই যে একটা ছোট্ট লাঠি, এই লাঠির উচ্চতাটা 5 মিটার, 5 মিটার উচ্চতার একটা লাঠি। এই লাঠির মাথায় একটা বস্তু রাখা হয়েছে, বস্তুটার ভর 0.2 কেজি, বস্তুটা স্থির বসে আছে। এবার এই বস্তুটাকে লক্ষ্য করে 0.01 কেজি ভরের বুলেট ছোড়া হয়েছে। তাহলে এখান থেকে এই যে বুলেট অনুভূমিকভাবে ছোড়া হয়েছে, দেখো বলছে অনুভূমিকভাবে ছোড়া হলো। বুলেটের ভর 0.01 কেজি, এই বুলেটটাকে ছোড়া হয়েছে। বুলেটের বেগ কত এটা আমি জানি না, বুলেটটা এসে বস্তুটাকে আঘাত করছে। এবার বুলেটটা বস্তুটাকে আঘাত করার পরে এইবার কিন্তু বস্তু আর বুলেট দুইটা মিলে মিলিত বস্তু হয়ে যায় নাই,
দুইটা আলাদা আলাদা বস্তুই আছে, দুইটা আলাদা আলাদা বস্তুই আছে। তাহলে আঘাত করলে এভাবে অনুভূমিকভাবে আঘাত করলো, আঘাত করলে বস্তুটা গিয়ে এখানে পড়ছে, আর বুলেটটা আঘাত করার পরে গিয়ে এত দূরে গিয়ে পড়ছে। একটা 100 মিটার দূরে গিয়ে পড়ছে, আর একটা 20 মিটার দূরে গিয়ে পড়ছে। দেখো বুলেটটা পড়ছে 100 মিটার দূরে গিয়ে, আর এই বস্তুটা পড়ছে 20 মিটার দূরে গিয়ে। এই যে বস্তুটা গিয়ে এখানে পড়ছে, আর বুলেটটা গিয়ে, এই যে বুলেট গিয়ে 100 মিটার দূরে গিয়ে পড়ছে। তাহলে দেখো দুটাই অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে গিয়ে পড়ছে। আগেরটার সাথে এটার পার্থক্য কি? আরে আগে দুইটা মিলে একটা মিলিত বস্তু একটা প্রাস ছিল, এইবার দুইটা আলাদা, সংঘর্ষের পরে ধাক্কা লাগার পরে দুইটা আলাদা হয়ে গেছে। কেন? দুইটা বস্তু একটা বস্তুকে ধাক্কা দিয়ে সংঘর্ষের পর আলাদা আলাদা বেগ দিয়ে থাকতে পারে না? V1 V2 বেগ নিয়ে থাকতে পারে না? আবার সংঘর্ষের পর মিলিত হয়ে যেতে পারে, মিলিত বেগ নিয়েও থাকতে পারে। তো আগের ম্যাথে মিলিত বেগ ছিল, এবার আর মিলিত নেই, এবার আলাদা আলাদা বেগ, সংঘর্ষের পরে বেগ হয়ে গেছে আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা বেগের কারণে বস্তুটা পড়ছে এখানে, আর বুলেটটা পড়ছে আরও বেশি দূরে। নর্মালি এরকমই হবে, তুমি দেখো একটা বস্তুকে রাখবা, একটা লাঠির মাথায় একটা বস্তুকে রাখবা, রেখে আর একটা বস্তুকে দিয়ে এইভাবে আঘাত করবা, আঘাত করার পর থেকে আঘাত করার পরে দুইটা বস্তু কিন্তু দুইটা ভিন্ন দূরত্বে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে আসো হিসাব নিকাশ করব। তাহলে এই বস্তু হয়ে গেছে একটা প্রাস, আর এই বুলেট হয়ে গেছে একটা প্রাস। তাহলে বস্তুর জন্য এটা হচ্ছে বেগ, বস্তুর বেগ। এই বস্তুর বেগটাকে আমরা বললাম এটা হচ্ছে V1, আর বুলেটের বেগ এটাকে আমরা বললাম হচ্ছে V2। আচ্ছা, বস্তুর জন্য এটা তো x1, তাহলে বুলেটের জন্য এটা হচ্ছে x2। দেখো x1 হচ্ছে এতটুকু, যেটা 20 মিটার আর কি, আর x2 হচ্ছে এখান থেকে, x2 হচ্ছে এতটুকু, যেটা 100 মিটার আর কি। তো আসো আমরা দেখি হিসাব করে প্রথমে। আচ্ছা বলো তো, এই দুইটার মধ্যে বস্তুটার বুলেটটা কোনটা আগে মাটিতে পড়ছে দেখি, কে বলতে পারে? কোনটা আগে মাটিতে পড়ছে কে বলতে পারে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সেম সময়, ইয়েস, কারণ দুইটার উলম্ব দূরত্ব সেম, এবং দুইটারই উলম্ব দিকে বেগ 0। দেখো এটা অনুভূমিক বেগ V1, উলম্ব বেগ 0, এটার অনুভূমিক বেগ V2, উলম্ব বেগ 0। গত ক্লাসে করাইছিলাম, তাই না? তাহলে দুইটা ভূমিতে পড়তে কিন্তু সমান সময় লাগবে, তো আমরা সেই সময়টা বের করি না, এটা তো y। তাহলে y = হাফ gt স্কোয়ার। এবার ফটাফট লিখে দিব, y = হাফ gt স্কোয়ার। তাহলে y এর মান 5, হাফ জি মানে 4.9 t স্কোয়ার। তাহলে দুইটার ক্ষেত্রে সময়টা হচ্ছে t, দুইটার ক্ষেত্রে সময় t √5/4.9। তাহলে এটা আসছে 1.01 এত সেকেন্ড, এটা হচ্ছে t সময়। তাহলে x1 এর মান দেওয়া আছে, x2 এর মান দেওয়া আছে, এখান থেকে V1 আর V2 বের করা যাবে। x1 = V1 cos 0t, তাহলে V1t, x1 এর মান 20, V1t এর মান বের করবো 1.10101, তাহলে 20 ভাগ অ্যান্সার 14√2। তাহলে V1 এর মান 14√2 মিটার পার সেকেন্ড। ওকে ডান। এবার আসো V2, তাহলে x2 = V2t, x2 এর মান 100, V2 বের করতে চাই 1.0101, তাহলে 100 ভাগ 1.0101, তাহলে 70, V2 হচ্ছে 70√2 এত মিটার পার সেকেন্ড। ম্যাথ অর্ধেক হয়ে গেছে, প্রাসের কাজটুকু শেষ, এবার ভরবেগের সংরক্ষণশীলতার কাজ শুরু। আগে কি হয়েছে জানো? আগে আমরা এই হিসাব আগে করে নিয়ে, এই দেখো ভরবেগের সংরক্ষণশীলতার হিসাব করে নিয়ে বেগ বের করছিলাম, সেই বেগ নিয়ে এখানে বসায় x পাইছি। এবার x দেওয়া আছে, এখান থেকে বেগ নিলাম, এই বেগটা নিয়ে এখানে গিয়ে বসায় বুলেটের বেগটা বের করব। উল্টা উল্টা, এবার ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে এটা আমাদের এমন, এই U1 বুলেটের বেগটাই আমাদের চাইছে, বুলেট কত বেগে আঘাত করে ওটাই চাইছে। আঘাত করার সময় বুলেটের বেগ কত? M2 হচ্ছে বস্তুটার ভর, কিন্তু U2 তো 0 ছিল, এই বস্তু তো স্থির ছিল। তারপরে ধাক্কা লাগার পরে, সংঘর্ষের পরে আলাদা আলাদা হয়ে M1 এর বেগ V1, M2 এর বেগ V2। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা M1 U1, M2 U2, M1 V1, M2 V2। তাহলে আসো মান বসাই। M1 এর মান 0.01, U1 এর মানটা বের করবো, এটা তো 0, কারণ এই বস্তুটার বেগ ছিল স্থির 0।
m1 এর মান 0.01। আচ্ছা আমি একটু উল্টা ধরে ফেলছি না, মানে একটু উল্টা হিসাব করে ফেলছি, বুঝছো? মানে m1 m2 এটা ধরতে একটু ভুল করে ফেলছি, সরি, দুঃখিত। দেখো দেখো আমরা এই বস্তুটাকে ধরছি x1, তার জন্য বেগ ধরছি v1। তাহলে বস্তুটার ভরটাকে m1 ধরি, আর u1টা ছিল 0। আর বুলেটের বেগটাকে ধরছি v2, তাহলে বুলেটের ভরটা m2 ধরি, মানে সুন্দর লাগবে আর কি, m2। তাহলে বুলেট কত বেগে আঘাত করে, u2 চাই আমরা। তাহলে এবার আসো ভর বেগের সংরক্ষণশীলতা। ভর বেগের সংরক্ষণশীলতা m1 u1 m2 u2, m1 v1 m2 v2। তাহলে m1 এর মান 0.2, তার সাথে 0, m2 এর মান 0.01, u2টাই বের করতে হবে। m1 এর মান 0.2, v1 এর মান এই যে 14√2, m2 এর মান 0.01, v2 এর মান 70√2। সবই জানি, u2 এর মান জানি না। কি একটু বলবা উত্তর কত আসে? 0.2 গুণ 14√2 যোগ 0.01 গুণ 70√2, এই যে এটা ভাগ 0.01, তাহলে 494.97 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বুলেটটা যখন বস্তুটাকে আঘাত করে তখন আঘাতকালীন বেগ। ঠিক আছে দাদা, কেমনে বুঝবো যে কখন ভরবেগের সংরক্ষণশীলতা করবো? প্র্যাকটিস। এবং দেখো ধাক্কা, সংঘর্ষ, তুমি যখন এরপরে নিউটনের বলবিদ্যা পড়বা তখন ভরবেগের সংরক্ষণশীলতার অনেক ম্যাথ করা লাগবে। এটা আমরা নিউটনের বলবিদ্যার একটা কনসেপ্টকে এখানে টেনে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে। এবার আসো, দেখো এবার খুব সুন্দর একটা ম্যাথ। একটা সিঁড়ি, এই যে এরকম একটা সিঁড়ি এভাবে আছে, তো চিত্র দেওয়া আছে। তো আমাদের বলে দিচ্ছে প্রত্যেকটা সিঁড়ির অনুভূমিক দূরত্ব, প্রত্যেকটা সিঁড়ির অনুভূমিক দূরত্ব 20 সেন্টিমিটার, আর উলম্ব হচ্ছে 18 সেন্টিমিটার। তার মানে এই যে এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, ওকে, আর এইটুকু হচ্ছে 18 সেন্টিমিটার, এইটুকু 18 সেন্টিমিটার। একটা বলকে, এই যে একটা বলকে এখান থেকে গড়ায় দিব, এখান থেকে বলটা গড়িয়ে পড়বে। তো এই যে ইউ বেগে গড়িয়ে পড়বে। তাহলে বলটির বেগ সর্বনিম্ন কত হলে তা কোনো সিঁড়িকে টাচ করবে না, কোনো সিঁড়ি স্পর্শ না করে ভূমিতে পড়বে, স্পর্শ না করে ভূমিতে পড়বে। ঠিক আছে, ভূমিতে পড়বে, এটা হচ্ছে ভূমি, এই যে এটা হচ্ছে ভূমি, ভূমিতে গিয়ে পড়বে। এটা আমাদের বের করতে হবে। বলো পারা যাবে? হ্যাঁ যাবে। দেখো এইখান থেকে নিক্ষেপ করা হচ্ছে, এখান থেকে এভাবে নিক্ষেপ করা হচ্ছে ইউ বেগে। তাহলে একটা অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। এখন তুমি মনে করো ইউ একটু কম বেগে নিক্ষেপ করলো, এখানে এসে পড়লো, আরও কম বেগে নিক্ষেপ করলো, এখানে এসে পড়লো, আরও কম বেগে, মানে আরেকটু বেশি বেগে নিক্ষেপ করলো, এখানে এসে পড়লো। প্রথমে অনেক কম, এখানে এসে পড়লো, তারপরে আরেকটু বেশি, এখানে এসে পড়লো, তারপরে আরেকটু বেশি, এখানে এসে পড়লো, তারপরে আরেকটু বেশি, এইখানে এসে পড়লো। আমি এটাই চাই যে ন্যূনতম কত বেগে ছুড়লে এইখানে এসে পড়বে, এইখানে পড়বে না, এইখানে পড়বে না, পড়বে কোথায়? এইখানে। কি কথা বুঝতে পারছো? পড়বে কোথায়? এইখানে। তো এটাই আমরা চাইতেছি, এটাই আমরা চাইতেছি। তাহলে সিঁড়ি, এই যে একটা ধাপ, দুইটা ধাপ, 1 2 3, এই যে 3টা, এইটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে পড়বে, হ্যাঁ বলটা, এখান থেকে বলটা পড়বে ইউ বেগে, যাতে গিয়ে কোথায় পড়ে বলো তো?
কোথায় পড়ে? এখানে না, এখানে বললে সিঁড়িটা টাচ করবে, যেন অ্যাটলিস্ট এইভাবে নিক্ষিপ্ত হয়ে এইখানে গিয়ে যেন পড়ে, এই যে এই জায়গাটা গিয়ে যেন পৌঁছায়, বোঝা গেছে? এই জায়গাটায় গিয়ে যেন পৌঁছায়। এই আচ্ছা, যদি এই জায়গায় গিয়ে পৌঁছায় তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব হবে এটা, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব হবে এটা। তাহলে ভালো করে বোঝো তো, উলম্ব দূরত্ব হইতে হবে এইটুকু 18 সেন্টিমিটার, 18 18 18 18, তাহলে বলো তো 18 সেন্টিমিটার গুণ 2 না? উলম্ব দূরত্বটা 18 সেন্টিমিটার গুণ 2, ইয়েস। অনুভূমিক দূরত্বটা 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, তাহলে 20 গুণ 20 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। তাহলে এবার তুমি বের করো এর বেগ কত হলে অনুভূমিক দূরত্ব এটা হবে, উলম্ব দূরত্ব এটা হবে, এটাই অনুভূমিক দূরত্ব এটা হবে, উলম্ব দূরত্ব এটা হবে, এটাই বের করতে হবে। তাহলে এখান থেকে এখানে পড়লে সময় কত, আগে সময়টা বের করি। তাহলে সময় y = অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য হাফ gt স্কয়ার। তাহলে y এর মান 18 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার 36 সেন্টিমিটার, তাহলে 36 গুণ 10⁻², মানে 0.36, হাফ জি মানে 4.9 t স্কয়ার। তাহলে অতএব এখান থেকে টি এর মানটা পাবো। তাহলে 36 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 তাকে ভাগ 4.9 রুট অ্যান্সার। তাহলে টি হচ্ছে 0.27105, এত সেকেন্ড হচ্ছে টি এর মান। এবার এক্স এর মান হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এক্স = ইউ cos 0t, মানে ইউটি। তাহলে এক্স এর মান 40, তাহলে 0.40, ইউ টি এর মান 0.27105, তাহলে অতএব ইউ 0.40 ভাগ অ্যান্সার। তাহলে 1.47475 এত মিটার পার সেকেন্ড। তাহলে ইউ মিনিমাম এটা হতে হবে 1 এই ক্ষেত্রে ইউ মিনিমাম অ্যাটলিস্ট এইটা হইতে হবে। এর চেয়ে যদি কম হয় তাহলে এখানে পড়বে, আরও কম হলে এখানে পড়বে, আরও কম হলে এখানে পড়বে, আরও কম হলে এখানে পড়বে, আর এর চেয়ে বেশি হলে ভূমিতে আরও দূরে গিয়ে পড়বে, ভূমিতে পড়বে, আরও দূরে গিয়ে পড়বে। তা আমি চাইতেছি ন্যূনতম বেগ কত হলে কোনো সিঁড়ি টাচ করবে না, ন্যূনতম বেগটা কত হলে সিঁড়িটা টাচ করবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তাহলে ম্যাথ দেখে কি না কি মনে হয়েছিল, কিন্তু ম্যাথ আসলে বাস্তবে কিছুই না, সহজ ম্যাথ। ম্যাথ আসলে বাস্তবে কিছুই না, খুবই সহজ ম্যাথ। 9 নম্বর, একটা হেলানো তল, একটা হেলানো তল, এই কোণটা 57 ডিগ্রি, আর এটা 10 মিটার। এবার এখান থেকে একটা ব্রাশকে ছড়ে দেওয়া হচ্ছে, এখান থেকে একটা ব্রাশকে ছুড়ে দেওয়া হচ্ছে, এই ব্রাশটাকে ছুড়ে দেওয়া হচ্ছে এই তলের সাথে লম্বভাবে, এই তলের সাথে লম্বভাবে ছুড়ে দেওয়া হচ্ছে। দেখো এই কোণটা 90 ডিগ্রি, আচ্ছা একটা বস্তু আর কি, বক্স না, এই তলের সাথে লম্বভাবে ছুড়ে দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই যে লম্বভাবে, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? ভূমিতে আঘাত করতে সময়, ভূমিতে আঘাত করতে সময় বের করতে হবে, ঠিক আছে? ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। তো নাও দেখি একটু বুদ্ধি খাটাই করো, বুদ্ধি খাটাই করো। একটা প্রাসকে এই যে হেলানো তল, এই হেলানো তলের শীর্ষ থেকে লম্বভাবে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? হেলানো তলের শীর্ষ থেকে লম্বভাবে ছুড়ে দেওয়া হয়েছে, হেলানো তলের শীর্ষ হতে লম্বভাবে ছোড়া হয়েছে, লম্বভাবে ছোড়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটাকে যদি এভাবে ছোড়া হয় তো ভাই এটা এইভাবে এসে ভূমিতে পড়বে, এইভাবে এসে ভূমিতে পড়বে। তাহলে অনুভূমিকের সাথে এটাকে কত কোণে ছড়া হয়েছে? অনুভূমিকের সাথে
এই হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে এই কোণটা 57 ডিগ্রি হইলে এই কোণটা কিন্তু 57 ডিগ্রি। আর যেহেতু এটা লম্ব ছিল তাহলে 90 থেকে বাদ দিলে তো এটা পাবো, যেটা আমাদের নিক্ষেপ কোণ থিটা নট। তাহলে 90 মাইনাস 57, তাহলে এটা তো আমাদের 33 ডিগ্রি নিক্ষেপ কোণ পাইছি আমরা। নিক্ষেপ কোণ 33 ডিগ্রি পাইছি। ওকে, ম্যাথ শেষ। এইবার বলো এইটা কত? এটা যদি 10 মিটার হয়, এটা যদি 57 হয়, এটা কত? এই কোণের সাইন থেটা লিখো, সাইন থেটা। তাহলে সাইন 57, কোণের বিপরীত লম্ব এটা ওয়াই, তাই না? এখান থেকে এখানে গিয়ে পড়লো, তাহলে উলম্বভাবে এই দূরত্বটুকু অতিক্রম করলো, এটাই তো ওয়াই। তাহলে ওয়াই এটা সমান সমান সাইন 57, সাগরের লবণ লম্ব আছে অতিভুজ 10। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কত? 10 সাইন 57 ডিগ্রি। তাহলে 8.386 এত মিটার। এবার তুমি এই ম্যাথটা ভুলে যাও, তুমি আমার এই ম্যাথটা করে দাও। একটা গাছের উচ্চতা ধরো 8.386 মিটার। এইখান থেকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা প্রাস, 33 ডিগ্রি কোণে একটা প্রাসকে এভাবে ছড়া হয়েছে। কোণটা 33 ডিগ্রি। ইউ এর মান 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এটা আমাদের নিক্ষেপ কোণ থিটা নট। তাহলে ভূমিতে পড়তে কত সময় লাগবে এটা আমার বের করে দাও। নাও 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 নাও, বের করে দাও। খবরদার আর এটার দিকে তাকাইও না। বলো তুমি পারবা? তাহলে তোমার কি কি ধোকাটা দেওয়া হচ্ছিল, ধোকাটা খাওয়ানো হচ্ছিল, বুঝতে পারছো? এত সহজ ম্যাথ, এটা তোমারে কিভাবে দেওয়া আছে। তো এভাবে দেখলে কি ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। তাহলে আসো এবার আমরা হিসাব করে ফেলি। তাহলে ভূমিতে এখানে গিয়ে যদি পড়ে, তাহলে উলম্বভাবে সে এই দূরত্বটা অতিক্রম করে, উলম্বভাবে এই দূরত্বটা অতিক্রম করে উলম্বভাবে। তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই হচ্ছে এটা। এবার ওয়াই সমান সমান আমরা কি জানি? ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওয়াই এখান থেকে এখানে, ওয়াই নিচের দিকে মাইনাস, ইউ সাইন থেটা উপরের দিকে ছড়া হয়েছে, এটা প্লাস। তাহলে মাইনাস 8.386, ইউ এর মান 10 সাইন 33 ডিগ্রি ইন্টু টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, 4.9 টি স্কোয়ার 10 সাইন 33, তাহলে মাইনাস 5.446 টি আর মাইনাস 8.386 ইকুয়াল 0। কে সলভ করবে? ক্যালকুলেটর। তাহলে 4.9 মাইনাস 5.446 মাইনাস 8.386, তাহলে টি এর মান T1 1.977। আর একটা সময় আসবে ঋণাত্মক, ওটা তো আমরা নিব না। 0.865 এত সেকেন্ড, এটা ঋণাত্মক, এটা নিব না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে ভূমিতে পড়তে কত সময় লাগবে। বুঝছো? গুড, ভেরি গুড। এইবার আসো 10 নম্বর। একটা হেলানো তল দেওয়া আছে। এই হেলানো তলের এই কোণের মানটা 30 ডিগ্রি, এটা এ বিন্দু। এবার এইখান থেকে একটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে, এখান থেকে একটা প্রাসকে এইভাবে নিক্ষেপ করা হয়েছে, প্রাসটা গিয়ে এখানে পড়ছে। এই টাইপের একটা ম্যাথ অলরেডি করাইছিলাম তোমাকে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি, টোটাল কোণটা 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। কত বেগে? ইউ বেগে। 60 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমাদের এই চিত্রটা দেওয়া আছে। তো বলা হচ্ছে এ থেকে বিতে গিয়ে পড়তে টি সময় লাগলে
এ বি সমান সমান কত, ইউটি বাই √3 √3 ইউটি ইউ বাই √3t। ঠিক আছে, তিনটে অপশন দিলাম, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? এর মধ্যে কোনটা সঠিক হবে? এ থেকে বিতে গিয়ে পড়তে টি সময় লাগলে এ আর বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব কত হবে? বুঝতে পারছি? এবার দেখো, এটা দুইভাবে করা যায়। তো এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, সহজভাবে করা যায়, কঠিনভাবে করা যায়, দুইটাই আমি তোমার দেখাই দিই, দুইটা পথই আমি তোমার সামনে উন্মুক্ত করে দিই। সেটার জন্য প্রথমে আসো, তোমার হেলানো তল ভাবার দরকার নাই, হেলানো তল ভুলে যাও না ভাই। এইখান থেকে যদি এইখানে গিয়ে আঘাত করে, এখান থেকে যদি এখানে গিয়ে আঘাত করে, তাহলে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাস। তুমি হেলানো তল দেখিও না, হেলানো তল বাদ দাও। এখান থেকে বি বিন্দুতে গিয়ে যদি পৌঁছায়, তাহলে এটা আমার ওয়াই, আর এইখান থেকে এই পর্যন্ত এটা আমাদের এক্স। ঠিক আছে, কত কোণে? 60 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি না, এটা ভুলে যাও, এটা তো হেলানো তল দেওয়া আছে 30 ডিগ্রি। এই যে এই হেলানো তল নাই, ভুলে যাও, হেলানো তল নাই নাই। তাহলে এখান থেকে 60 ডিগ্রি কোণে ছড়া হয়েছে, এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, তাহলে উলম্ব দূরত্বটা ওয়াই, অনুভূমিকটা হচ্ছে এক্স। ঠিক আছে, না তোমার যদি আমি বলি না এক্স আর ওয়াই এর সূত্রটা লিখো, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? ইউ কস থেটা, তাহলে ইউ কস থেটা, থেটার মান 60 ডিগ্রি, এত ইন্টু টি, এটা হচ্ছে এক্স। আর ওয়াই ইকুয়াল টু কী হবে? ওয়াই ইকুয়াল টু হবে ইউ সাইন থেটা, সাইন 60 ডিগ্রি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমাদের দেখাইতে বলছে এ বি সমান সমান কত, এ বি সমান সমান ওয়াই দরকারই নেই এ বি বের করতে গিয়ে, ওয়াই দরকারই নেই এ বি বের করতে গিয়ে, আমার এই এক্স থেকেই এ বি বের হয়ে যাবে। এ বি, এই কোণটা থেটা না, মানে এই কোণটা 30 ডিগ্রি না, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এক্স, এটা ভূমি, আমার লাগবে ভূমি আর অতিভুজ লাগবে। এ বি হচ্ছে আমার অতিভুজ আর এক্স হচ্ছে আমার ভূমি। তাহলে কোণের এই 30 ডিগ্রির জন্য কোন সূত্রটা লিখলে আমি ভূমি আর অতিভুজ পাবো? কস লিখলে, তাহলে কস 30 ডিগ্রি সমান সমান কত? কস 30 ডিগ্রি, কবরে ভূত এক্স আর আছে অতিভুজ এ বি। বুঝতে পেরেছ? এবার কস 30 মানে √3/2, আর এক্স হচ্ছে ওই যে উপরে এক্স, ইউ কস 60 টি ডিভাইডেড বাই এ বি। তো আমি এ বি বের করতে চাই, তাহলে এ বি এই পাশে নিয়ে আসো, তাহলে এ বি √3 ডিভাইডেড বাই 2, কস 60 হাফ, ইউটি 2 কাটা, এ বি ইকুয়াল টু ইউটি বাই √3 অপশন। ক্লিয়ার? বোঝা গেছে? এইটা আর একটা ভাবে করা যায়। ঠিক আছে, আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এই হেলানো তলের সাপেক্ষে প্রাসটাকে চিন্তা করলে করা যায়। হেলানো তলের সাপেক্ষে প্রাসটাকে চিন্তা করে করা যায়। তোলো ম্যাথটাকে তোলো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি কেমনে করা যায়। ওকে, এইটা খুবই সহজ। এইবার আরেকটা উপায় আমি তোমার দেখাই। ঠিক আছে, আরেকটা উপায় দেখাই, দেখো খুব ভালো করে খেয়াল করো। চিত্রটা কেমন ছিল? এটা কত নম্বর ছিল যেন? 10 নম্বরই, 10 নম্বরই। চিত্রটা ছিল এরকম, 30 ডিগ্রি, এখান থেকে প্রাসটাকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, এই বিন্দুতে এসে পড়ছে, এটা এ আর এইটা আমাদের বি, এই কোণটা 60 ডিগ্রি। আদিবেগ ইউ, এ বি এর মান বের করতে হবে। যদি এ বিতে যাইতে সময় যদি টি হয়, তাহলে এ বি সমান সমান কত? এইবার দেখো ভালো করে খেয়াল করবা, এইটা আমাদের প্রাস আছে, থাকুক। এই আমরা এটাকে ঘুরাই ফেলবো, ঘুরাই এ বিটাকে অনুভূমিক বানাই ফেলবো, ঘুরায়ে এ বিটাকে অনুভূমিক বানাই ফেললাম। এই দেখছো, এটাকে ঘুরাই ফেললাম, ঘুরাই এ বিটাকে অনুভূমিক বানাই ফেললাম। বুঝতে পারছি?
ক্লিয়ার? এইবার দেখো আমরা যদি এবার এইভাবে চিন্তা করি প্রাসটাকে, তাহলে এ বি হচ্ছে আমাদের অনুভূমিক পাল্লা, এ বি হচ্ছে আমাদের অনুভূমিক পাল্লা, প্রাসটার জন্য অনুভূমিক পাল্লা এ বি। ঠিক আছে, এইটা আমাদের এক্স অক্ষ, এই যে এটারে আমরা এক্স অক্ষ ধরলাম, এর লম্ব হইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এবার আমরা এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ ধরে হিসাব করবো, মানে আমরা এই হেলানো তলটারই এক্স অক্ষ আর হেলানো তলের লম্বটারই ওয়াই অক্ষ ধরে আমরা হিসাব নিকাশ করতেছি। তাহলে দেখো এটা এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে ভাই এই টোটাল কোণটা 60 ছিল আর এটা ছিল 30 ডিগ্রি। তাহলে এখন এই কোণটা কত? এই যে এই ছোট্ট এই কোণটা কত? টোটাল কোণটা 60 থেকে 30 বাদ, তাহলে এটা 30 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমি একটু মুছে দিই এই জায়গাটা একটু মুছে দিয়ে এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটাও এখন 30 ডিগ্রি। এখন আমরা ইউকে দুইটা উপাংশে ভাঙি, তোমরা এখন কেউ লিখবা না, ইউকে দুটো উপাংশে ভেঙে ফেলি, অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। ঠিক আছে, ইউকে দুইটা উপাংশে ভাঙছি, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। তাহলে এটা ইউ কস 30, ইউ কস 30 অনুভূমিক আর ইউ সাইন 30 উলম্ব। এইবার আমরা জি কে একটু উপাংশে ভাঙবো। জি ভাই, জি তো কাজ করে নর্মালি এইভাবে, দেখো জি এভাবে কাজ করে না, জি খাড়া নিচের দিকে কাজ করে না, জি তো খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এইখানে জিটা কেমন আছে, এইখানে জিটাকে আঁকতে হবে। তাহলে একটা জিনিস ভালো করে শোনো, এই কোণটা 30, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই যে কোণটা, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে হেলানো তলের সাথে জি আছে 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হেলানো তলের সাথে জি এর কোণটা, হেলানো তলের সাথে জি এর কোণটা 60 ডিগ্রি। হেলানো তলের সাথে জি এর কোণটা, এই যেটা হচ্ছে জি, হেলানো তলের সাথে জি এর কোণটা 60 ডিগ্রি। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? হেলানো তলের সাথে জি এর কোণটা 60 ডিগ্রি। এই যে আমি যদি এটাকে ঘুরাই তাহলে তো এটাও তো ঘুরে যাবে, দেখো এই যে দেখো জিও ঘুরে যাবে, দেখো জিও একটু বেঁকে যাবে, তাই না? এরকম হবে না? তাহলে এইবার জি কে যদি দুইটা উপাংশে ভাঙি, তাহলে জি এর এদিক বরাবর জি এর যে উপাংশটা, এদিক বরাবর জি এর যে উপাংশটা সেটা হচ্ছে জি কস 60 আর এদিক বরাবর যে উপাংশটা জি সাইন 60। এবার এইখান থেকে যদি এইখানে আসে, বলো তো ওয়াই কত? এই যে ওয়াই অক্ষ, এখান থেকে এখানে এসে পড়লে ওয়াই কত? ওয়াই হচ্ছে 0। আর এক্স কত? এক্স হচ্ছে এ থেকে বি, আর ওয়াই হচ্ছে 0। তাহলে ওয়াই সমান সমান 0, ওয়াইয়ের সূত্র লিখব, তাই না? ওয়াইয়ের সূত্র। এইবার শোনো, প্রাস আমাদের চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ আছে, এবার প্রাস চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা এক্স অক্ষ বরাবর প্রাসের ক্ষেত্রে এ যাবৎকাল যত ম্যাথ করছি আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণ কত নিছি? 0। এবার এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, এই যে দেখো এক্স অক্ষ বরাবর ত্বরণ জি কস 60, দেখছো? ওয়াই অক্ষ বরাবর জি সাইন 60। তাহলে আমরা ওয়াই এর সূত্র লিখতেছি, ওয়াই সমান সমান 0, এখান থেকে এখানে আসলে ওয়াই 0, ওয়াই ইকুয়াল টু, আমরা নর্মালি গতির সূত্র কি জানি? এস ইকুয়াল টু ইউটি হাফ এ টি স্কোয়ার, এটাই তো জানি, তাই না? এটাই তো জানি। তাহলে এটা হবে ইউ ওয়াই, এটা হবে এ ওয়াই, বুঝতে পারছো? ইউ ওয়াই এ ওয়াই টি স্কোয়ার। তাহলে একটা জিনিস এবার দেখো, 0 এটা সমান সমান ইউ ওয়াই, দেখো দেখে বসাবো, ইউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ সাইন 30 টি, এ ওয়াই, ইউ উপরের দিকে, এ ওয়াই এই যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এটা এ ওয়াই নিচের দিকে, সো মাইনাস হাফ জি সাইন 60 ডিগ্রি ইন্টু টি। তাহলে এখানে 0 সাইন 30 মানে হাফ, তাহলে ইউটি বাই 2 মাইনাস সাইন 60 মানে √3/2, তাহলে জি √3t বা জিটি √3 ডিভাইডেড বাই 2, 2 × 2 4। এই যে এটাই আমরা পাইলাম, ঠিক আছে? এইটা আপাতত পাইলাম। এবার আসো এ থেকে বি, এ থেকে বি,
এখান থেকে আরও কিছু পাবো, এখানে ফাঁকা রাখো। এ বি হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে এ বি হচ্ছে এক্স, এক্সের মানটাই আমাদের বের করতে হবে ইউ এক্স, এই যে ইউ কস 30, ইউ কস 30 টি, তারপরে প্লাস হাফ এ এক্স, এই যে দেখো এ এক্স কোন দিকে, এই দিকে, তাহলে এ যেদিকে এ তার বিপরীতে, তাহলে মাইনাস হবে, মাইনাস হাফ এ এক্স জি কস 60 ইন্টু টি স্কোয়ার। মান বসাও এখানে, মানে হিসাব করো আর কি। কস 30 মানে √3/2, তাহলে √3 ইউটি বাই 2, ইউটি কস 30 মানে √3/2 মাইনাস কস 60 মানে হাফ, তাহলে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 দুগুণে 4। এবার এখান থেকে একটা কাজ করো, এখান থেকে কিছু একটার মান নিয়ে এসে ওখানে বসাও, এখান থেকে কিছু একটার মান নিয়ে গিয়ে ওখানে বসাও। তাহলে দেখো তো ইউটি বাই 2 ইকুয়াল টু জিটি √3/4, টি কাটে, তাহলে ইউ পাই আমরা এখান থেকে, ইউ হচ্ছে 2√3, সরি 2 4ও কাটে, তাহলে √3g/2, 2 4 কেটে 2, ইউ এর মানটা নিয়ে এখানে বসাই আসো। তাহলে √3 ইউ এর মান √3t2, ইউ এর মান √3g/2 মাইনাস জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার বাই 4, জিটি স্কোয়ার বাই 4, জিটি স্কোয়ার বাই 4। এখানে টি কয়টা থাকলো, 2টা, টি একটা কমে গেল কেন, সেকেন্ড লাইনে টি স্কোয়ার, এই দেখছো এই যে টি স্কোয়ার, তাই তো ভাবি টি একটা কমে গেল কেন, সরি, তাহলে ut/2 জি টি স্কোয়ার √3/4। হ্যাঁ এইবার তাহলে ইউ সমান টি একটা কেটে √3GT নিচে 2। হ্যাঁ এবার ইউ এর মান √3GT, এই যে এখানে একটা টি, তাহলে √3 3 জি একটা আর টি স্কোয়ার, নিচে 2 দুগুণে 4, আমাদের অপশন ছিল কিসে, আমাদের অপশন ছিল ut/√3-তে, তাহলে আমাদের তো জি কে তাড়ানো দরকার না, আমাদের অপশন ছিল ut/√3-তে, তাহলে আমাদের জি কে তাড়ানো দরকার না, তাহলে জি এর মানটা বের করে নিয়ে আসি এখান থেকে, সরি দুঃখিত, জি এর মানটা, তাহলে 4ut ডিভাইডেড বাই 2t স্কোয়ার √3, তাহলে 4u ডিভাইডেড বাই 2√3t, তাহলে 4 আর 2 কেটে উপরে 2, 4 আর 2u √3t, দেখো ঠিক আছে, টি স্কোয়ার একটা টি, 4 2 2, তাহলে জি এর মানটা বসাইলে সেটাই বেশি লাভজনক হবে আশা করি, √3ut ডিভাইডেড বাই 2 মাইনাস জি এর মানটা 2u √3t আর টি স্কোয়ার বাই 4, তাহলে √3 2ut মাইনাস এখানে 2 4 কেটে নিচে 2 √3 উপরে ut, তাহলে এবার ইউটি কমন নাও,
ইউটি কমন নিয়ে এবার হিসাব করো দেখি। √3/2 -1/2 √3, তাহলে থাকলো কি √3/3 মানে 1/√3, তাহলে ইউটি বাই √3। দিস ইজ অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। তো এইভাবে অনেক পণ্ডিত করতে পারে, ঠিক আছে, এইভাবে অনেক পণ্ডিত করতে পারে। এইবার তুমি চিন্তা করো, এই একটা নিয়ম, বুঝলা? কি সহজ না? বোঝা গেছে? তাহলে এইভাবে অনেকে করতে পারে, করুক, আমাদের কি দায় ঠেকছে, আমরা এইভাবে করব, শেষ। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো ছোট্ট একটা জিনিস পড়বো, টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। নাও লিখো। এবার একটা সহজ জিনিস, টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, তাহলেই শেষ। দেখো, টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব 9 10-এ পড়ছো, STH = U + ½ A 2T - 1 সূত্র। এই যে টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, তো সূত্রের আগে প্রমাণটা একটু দেখি। আমি বললাম 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা মানে কি প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? না, 5ম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে 4 সেকেন্ডের পরের 1 সেকেন্ড, 4 সেকেন্ডের পরের 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে ধরো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রাটা শুরু করছে গাড়ি, তাহলে এখান থেকে ইউ বেগ নিয়ে গাড়ি যাত্রা শুরু করছে। আমি চাইতেছি টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করব। ধরো আমি চাইতেছি 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তার মানে 4 সেকেন্ডের শেষের 1 সেকেন্ডে, 4 সেকেন্ডের পরে যে 1 সেকেন্ড আছে সেই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি করে বের করতে পারি বলো? আমার হাতে সূত্র নেই, আমার হাতে সূত্র নেই, আমি কি করে বের করতে পারি? আমি প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সব বের করে নেব, প্রথম থেকে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরে এই 5 সেকেন্ডের টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্ব বাদ দিলে পরে 4 সেকেন্ডের শেষের 1 সেকেন্ড মানে 5ম সেকেন্ডের দূরত্ব আমি পেয়ে যাব। ঠিক আছে, তাই না? তাহলে তুমি দেখো, ইউ বেগ নিয়ে যাচ্ছে একটা গাড়ি, ইউ বেগ নিয়ে যাচ্ছে, আমি টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব চাই। তাহলে টি-তম, তুমি একটু আগে বললা যে 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S5 থেকে S4 বাদ দিলে, তাহলে আমি যদি বলি টি-তম, তাহলে ST থেকে ST-1 বাদ দিলে হবে। কি বোঝা গেছে? তাহলে গাড়ি মনে করো 5ম সেকেন্ডে মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গাড়িটা এখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ST, ঠিক আছে, টি সময়, তার থেকে 1 সেকেন্ড কম, 1 সেকেন্ড কম, তখন গাড়ি এখানে, তাহলে এখান থেকে এইটা, এটা হচ্ছে ST-1, ST-1। এবার যখন এটা থেকে এটা বিয়োগ দিব তখন আমি STH অর্থাৎ টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব পাবো। অনেকে এটা বলে কি যে ভাই এটাও তো করা যায়, ST+1 থেকে ST বাদ দিব, তাও তো করা যায়, তাও তো টি-তম। না ভাই, তাহলে টি-তম হয় না, তখন T+1 তম হয়। উদাহরণ দিয়ে দেখাই। ধরো আমি 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাই, 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাই, তাহলে তুমি যদি 5 + 1 অর্থাৎ S6 থেকে ST মানে S5 বাদ দাও, তাহলে কি হইল? তুমি 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করলা, 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করলা, তাহলে 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলা, তাহলে তুমি তো 5 সেকেন্ডের পরের 1 সেকেন্ড অর্থাৎ 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা, কিন্তু আমি তো চাইছিলাম 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব চাই, তাহলে ST থেকে ST-1 বাদ দিতে হবে। আমি টি-তম সময়ের অতিক্রান্ত চাইলে ST থেকে ST-1 বাদ দিতে হবে। 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইলে 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের দূরত্ব বাদ দিতে হবে। এই হচ্ছে কাহিনী। তাহলে এবার আসো, ST হচ্ছে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু, তাহলে UT + ½ A T², আর ST- হচ্ছে UT-1 + ½ A T-1 তার স্কোয়ার। এবার বিয়োগ করে দাও,
STH, ST মাইনাস ST মাইনাস 1, তাহলে ST হচ্ছে UT প্লাস হাফ AT স্কোয়ার মাইনাস এটা UT মাইনাস 1 আবার মাইনাস হাফ A T স্কোয়ার মাইনাস 2T প্লাস 1, তাহলে UT প্লাস হাফ AT স্কোয়ার মাইনাস UT মাইনাস মাইনাস প্লাস প্লাস ইউ প্লাস ইউ মাইনাস হাফ AT স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হাফ A 2T, এই 2 কাটো না আগে, তারপরে মাইনাস হাফ A UT কাটা হাফ AT স্কোয়ার কাটা ইউ পড়ে থাকলো প্লাস এইখান থেকে এবার কমন নাও, হাফ A কমন নাও, কমন নিলে 2T মাইনাস 1, সেই বিখ্যাত সূত্র যা আমরা 9, 10-ও দেখছি, ইভেন প্রথম অধ্যায়ে আমি একবার প্রমাণ করে দেখাইছি। এটাই হচ্ছে টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেছে? টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। তো চলো এবার জাস্ট 2টা ম্যাথ করব, তাহলেই হয়ে যাবে। বলা হচ্ছে একটি গাড়ি 9th ও 19th সেকেন্ডে যথাক্রমে, মানে 9তম আর 19তম সেকেন্ডে যথাক্রমে 30 মিটার ও 50 মিটার অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে। গাড়িটি প্রথম থেকে মোট 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? মোট 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? গাড়িটি প্রথম থেকে 8 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? তো চলো হিসাব করি। গাড়ির কি আদিবেগ 0? না, খবরদার না। তাহলে আদিবেগ ধরি ইউ, ত্বরণ ধরি এ। তম সময়, তম, তাহলে তম সময়ের দূরত্ব STH হচ্ছে ইউ প্লাস হাফ A 2T মাইনাস 1। তো ভাই প্রথম ক্ষেত্রে 30 মিটার ইউ প্লাস হাফ A 2 ইন্টু T 9 মাইনাস 1, তাহলে অতএব ইউ প্লাস 9 দুগুণে 18 বিয়োগ 1 17, 17/2 A, 17/2 A, এটা ইকুয়াল টু 30। সমীকরণ 1, আননোন কোয়ান্টিটি ইউ আর এ দুটো, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে দুটো। ঠিক আছে, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে দুটো। এবার দ্বিতীয় ক্ষেত্রে 50 ইউ প্লাস হাফ A, দ্বিতীয় ক্ষেত্রে 50 19তম, তাহলে 2 গুণ 19 বিয়োগ 1, 19 গুণ 2 38 বিয়োগ 1 37। সাজা লিখো ইউ প্লাস 37/2 A, ইউ প্লাস 37/2 A ইকুয়াল টু 50। সমীকরণ নম্বর 2, 1 আর 2 নম্বর দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ কে সলভ করবে? ক্যালকুলেটর। তুমিও করবা না, আমিও করবো না। সলভ করে পাই ইউ এর মান এবং এ এর মান। দেখি তাহলে 1 17/2 এবং 30, 1 37/2 এবং 50, 13 মিটার পার সেকেন্ড আদিবেগ ইউ, আর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার আমাদের বলতেছে প্রথম থেকে 8 সেকেন্ডে, এটা 8তম না কিন্তু, প্রথম থেকে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, ইউটি প্লাস হাফ AT স্কোয়ার। ইউ এর মান 13, টি এর মান 8 প্লাস হাফ এর মান 2, টি স্কোয়ার, টি এর মান 8। তাহলে 13 গুণ 8, কি রে ভাই, 13 গুণ 8 যোগ 8 স্কোয়ার, 2 আর 2 তো কাটলো, 168 মিটার। শেষ। একটা জিনিস শোনো, এই ম্যাথ বিশেষ করে ত্বরণ কত, 9তম সেকেন্ডে এত দূরত্ব, 19তম সেকেন্ডে এত দূরত্ব, ত্বরণ কত, এটা কিন্তু MCQতে হিসাব করতে আসে। এখন MCQতে হিসাব করতে আসলে
যদি এমসিকিউ হিসাবে আসে তোমার একটা শর্টকাট শিখাই দিই, ত্বরণ বের করার শর্টকাট। এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ত্বরণ এ হচ্ছে S2 মাইনাস S1 T2 মাইনাস T1। এটা হচ্ছে ত্বরণ বের করার শর্টকাট। এটা দেখো আমি এখানে মিলাই দিই, ত্বরণ 50 বিয়োগ 30 S2 মাইনাস S1 50 বিয়োগ 30 আর 19 বিয়োগ 9 19 বিয়োগ 9 10 50 বিয়োগ 30 20 20 ভাগ 10 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো ত্বরণ কত ইজিলি বের হয়ে গেছে। ঠিক আছে, শর্টকাটে ত্বরণটা বের করে নিতে পারো। শর্টকাটে ত্বরণটা অনেক সময় ত্বরণটা শর্টকাটে বের করা যায় এবং এটা এমসিকিউতে আসে। এইবার আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই যে তুমি ত্বরণটা শর্টকাটে বের করলা, সূত্রটা কি লিখলা? A ইকুয়াল টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। আরে ভাই, সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন তো বেগ, এটা ত্বরণ কেন হইল? হোক সেটা শর্টকাট সূত্র হোক, কিন্তু ত্বরণ কেন হবে? সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এটা তো বেগ হবে, এটা ত্বরণ কেমনে হইল? ঢাল হবে হোক, হ্যাঁ, কোটি দরান্তর বাই ভুজ দরান্তর, তো সরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন বেগ হওয়ার কথা, ত্বরণ কেন হইল আমার বুঝাও, বলো ত্বরণ কেন হইল? একটা লজিক আছে, কিন্তু একটা লজিক আছে, এই সূত্রটা ঠিক আছে এবং এটা মনে করো রিটেনেও যদি কেউ ব্যবহার করতে চাই তাহলে তার কাছে কিন্তু স্ট্রং লজিক আছে। এইবার হ্যাঁ, এই যে প্রিয়তি ভালো বলছে, দেখো ব্যাপারটা হচ্ছে এই S2 মাইনাস S1 T2 মাইনাস T1, উপরে সরণের পরিবর্তন নিচে সময়ের পরিবর্তন, ভাই এটা সরণ হইলেও, সরণের মতো দেখতে হইলেও ওইটা আসলে বেগ। হ্যাঁ কেমনে? আরে 9তম সেকেন্ডে 30 মিটার, 9তম মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড, ওই যে 8 সেকেন্ডের পরের 1 সেকেন্ড। বেগের সংজ্ঞা কি? একক সময়ে সরণের পরিবর্তন, তাই না? একক সময়ে সরণ, তো ওই 8 সেকেন্ডের পরের যে 1 সেকেন্ড, ওই যে 9তম সেকেন্ড, ওই 1 সেকেন্ডে 30 মিটার গেছে, অর্থাৎ 8 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে সেই মুহূর্তে তার বেগ 30 মিটার পার সেকেন্ড, বুঝছো? তারপরে তারপরে 19তম সেকেন্ডে 50 মিটার, তাহলে 19তম 18 সেকেন্ডের পরের 1 সেকেন্ড, 19তম সেকেন্ড, ওই 1 সেকেন্ডে 50 মিটার, মানে ওই 1 সেকেন্ডে বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এখন যদি সমতরণে চলে তাহলে সমতরণে চললে বেগের বৃদ্ধি হার সেম, তাহলে তখন সমতরণে চললে আমরা তো বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, 2 পয়েন্টের বেগের পরিবর্তন, 2 পয়েন্টের বেগ ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি করতেই পারি। তো এটা আসলে এস মনে হইলো, এটা আসলে বেগ ভি, তাহলে উপরে আসলে বেগই নিচ্ছি, এটা V1 এটা V2 এটা V1 T2 T1, বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী, তাহলে মূলত এটা বেগই। হ্যাঁ গুড, ভালো বলছো। এবার আসলে লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা বুয়েটে আসা, বলা হচ্ছে কোনো তথ্য দেওয়া নেই, বলা হচ্ছে একটা উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হইল, তো মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তু পতনকালের শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তো পতনকাল ও উচ্চতা নির্ণয় করো। দেখো কোনো তথ্য দেওয়া নেই, তাহলে কি পতনকাল বের করা যাবে? হ্যাঁ যাবে, পতনকাল ও উচ্চতা নির্ণয় করো। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু পতনকালের শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তাহলে এইটা ধরো উচ্চতা। হ্যাঁ, এখান থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে, U0 দিয়ে ফেলা হয়েছে, জাস্ট ফেলে দেওয়া হয়েছে, বস্তুটা গিয়ে ভূমিতে পড়বে, তো বস্তুটার পড়তে সময় লাগে পতনকাল, সেই পতনকাল হচ্ছে টি, পতনকাল টি সময় লাগে। পতনকালের শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তাহলে তাকাও, বোর্ডে তাকাও, ধরো পড়তে সময় লাগছে টি সেকেন্ড, তাহলে বলো, কমেন্ট করো শেষ সেকেন্ড কততম সেকেন্ড, কমেন্ট করো।
শেষ সেকেন্ড কততম সেকেন্ড? টি মাইনাস ওয়ানতম, টি মাইনাস ওয়ানতম, টি মাইনাস ওয়ানতম যারা বলছো তারা বলছো ভুল, ভুল। ইয়েস, ধরো একটা বস্তুকে ফেলে দিলাম, বস্তুটা ভূমিতে গিয়ে পড়তে 10 সেকেন্ড সময় লাগলো, 10 সেকেন্ড, 1 2 3 4 5 7 8 9 10, 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে শেষ সেকেন্ড কততম? শেষ সেকেন্ড কততম? 10তম। 9 সেকেন্ডে তো ভূমি টাচ করে নাই, 9 সেকেন্ডের পরে আরো 1 সেকেন্ড আছে, তাহলে একেবারে শেষ সেকেন্ড তো 10তম সেকেন্ড, ভূমি টাচ করার আগের সেকেন্ড 10তম সেকেন্ড। তাহলে যারা বলছো টি মাইনাস ওয়ান তারা ভুল। আচ্ছা ধরো তোমরা ক্লাসরুমে লাইন দিয়ে অনেকজন স্টুডেন্ট বসা আছো, ঠিক আছে, লাইন দিয়ে অনেকজন স্টুডেন্ট বসা আছো, ধরো লাইন দিয়ে বসা আছো 10 জন, কয়জন? 10 জন। আমি বললাম এই শেষ জন সামনে আসো তো, শেষ জন সামনে আসো, তাহলে 9 নম্বর জন যে সে আসবে? আসবে? 9 নম্বর জন যে সে আসবে? শেষ জন কে আসবে? একেবারে লাস্টে যে আছে 10 নম্বর জন যে আছে সে আসবে না সামনে? তাহলে শেষতম সেকেন্ড কততম? 10তম। তো তোমরা এটা ভুল কেন বলো? শেষতম সেকেন্ড টিতম সেকেন্ড, ভুল কেন বলো? টি মাইনাস ওয়ান কেন বলো? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে এখানে পড়তে টি সময় লাগছে, কত দূরত্ব? এইচ দূরত্ব। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি, মানে মোট সময় তো টি, তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই যে জি এর আগেও মাইনাস, এইচ এর আগেও মাইনাস, দুই মাইনাস প্লাস হয়ে গেল আর কি। তাহলে ভাই এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, এটা একটা সূত্র গেল। এইবার আসো পতনকাল টি, তাহলে শেষ সেকেন্ড হচ্ছে টি তম সেকেন্ড, টি তম, শেষ সেকেন্ড টি তম সেকেন্ড, এটাই শেষ সেকেন্ড, শেষ সেকেন্ড। এই শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক গেছে, তাহলে মোট দূরত্ব এইচ হলে তার অর্ধেক গেছে টি তম সেকেন্ডে, তাহলে এস টি এইচ এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। তাহলে এই ক্ষেত্রে এস টি এইচ হচ্ছে এইচ বাই টু, ইউ তো জিরো, হাফ জি, এর জায়গায় জি টু টি মাইনাস ওয়ান, অনেক বলতে ভাই জি এর আগে মাইনাস হবে না, ডিসি মাইনাস, এইচ এর আগেও মাইনাস, দুই মাইনাস প্লাস হয়ে গেছে। এইবার এখান থেকে আমাদের বের করতে হবে পতনকাল টি আর উচ্চতা এইচ। আচ্ছা এইচ বাই টু হাফ জি টু টি মাইনাস ওয়ান, দুইটা আননোন কোয়ান্টিটি এইচ আর টি, দুইটা আননোন কোয়ান্টিটি এইচ আর টি, দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ একটা সমীকরণ, দুইটা আননোন কোয়ান্টিটি দুইটা সমীকরণ, মান বের হবে। এইচ সমান সমান এটা এখানে নিয়ে বসাই তো, তাহলে হাফ জি টি স্কোয়ার, এইচ সমান সমান বসালাম 1/2 হাফ জি টু টি মাইনাস ওয়ান, জি জি কাটা, টু টু কাটা, তাহলে ভাই টি স্কোয়ার বাই টু আর টু টি মাইনাস ওয়ান, এবার 2 দিয়ে গুণ করে দাও, টি স্কোয়ার 4t মাইনাস টু, এই পাশে নিয়ে আসো, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস টু, দ্বিঘাত সমীকরণ মূল বের করবা, তাহলে টি ইকুয়াল টু মাইনাস সূত্র দিয়ে বের করতে পারো, আবার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। তো দুইটা সময় আসবে, দ্বিঘাত সমীকরণ দুইটা সময় আসবে, তাহলে একটা হচ্ছে 1 মাইনাস 4 প্লাস 2, তাহলে 2√2 মানে 3.4142 সেকেন্ড, আর একটা সময় হচ্ছে 0.585 এত সেকেন্ড। দুইটা সময় পজিটিভ, তাহলে দুটোই রাখবো কিন্তু, ঠিক আছে, দুইটা সময় কিন্তু পজিটিভ আসছে, তাহলে কোনোটা কি বাদ দিব? উত্তর হচ্ছে হ্যাঁ বাদ দিব, এইটা বাদ দিব, অ্যান্সার হবে এইটা, এটা অ্যান্সার হতে পারে না, কারণ 1 সেকেন্ডই তো হয় নাই, 1 সেকেন্ডই হয় নাই, হয় নাই, এই কারণে এটা বাদ, এটা বাদ। বলো তো আমার কথা কি বুঝছো? প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়লে বুঝবা, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়লে বুঝবা। বলছে পতনকালের শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক যায়, শেষ সেকেন্ড ভাই, শেষ সেকেন্ড অ্যাটলিস্ট 1 সেকেন্ড তো হতে হবে, এটা 0.58 1 সেকেন্ড হয়েছে, শেষ সেকেন্ড 1 সেকেন্ড তো হোক, পতনকাল তো 1 সেকেন্ডই হলো না এখানে, তাহলে শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক কেমনে যাবে? 0.5 কি সেকেন্ড না? 0.5, এটা কি 1 সেকেন্ড হয়েছে? 1 সেকেন্ড হয়েছে, সে মোট দূরত্ব যা তার অর্ধেক যায় শেষ সেকেন্ডে, তাহলে পতনকাল অ্যাটলিস্ট 1 সেকেন্ডের বেশি তো হইতে হবে। তোমার কাছে 1 টাকাও নাই, তোমার কাছে 1 টাকাও নাই, 0.58 টাকা আছে, ঠিক আছে, আমি তোমারে বললাম তোমার কাছে শেষ টাকাটা আমাকে দাও,
তোমার কাছে যত টাকা আছে শেষ টাকাটা আমাকে দাও। তো তুমি তো হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ভাই কি বলেন, আমার কাছে 1 টাকাও নাই, ঠিক আছে, আমি মানে কানা কড়ি নিয়ে ঘুরতেছি, আপনি আমার কাছে 1 টাকা চাইতেছেন শেষ টাকা। আমার কাছে শেষ টাকা, আমার কাছে টাকাই তো নাই, 1 টাকাই তো নাই, পুরো 1 টাকাই তো নাই, আমি শেষ টাকা আপনারা কেমনে দিব? কি কথা কি বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো কিনা? তাহলে এই কারণে এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে সেইটা যেটা 1 সেকেন্ডের বেশি। তাহলে 1 সেকেন্ডের বেশি হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের পতনকাল বের করতে বলছে, এবার উচ্চতা, এই টি এর মানটা নিয়ে এখানে বসাইলে উচ্চতা পাবা। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু হাফ জি 3.4142 তার স্কোয়ার। এখান থেকে মান বের করো, হাফ জি মানে 4.9, 4.9 গুণ 3.1416 4142 তার স্কোয়ার। তাহলে 57.11৮। এটা কিন্তু বুয়েটে আসা কোশ্চেন, বুঝছো? যারা এই দুটো সময় বের করে দুটোই অ্যান্সার লিখে দিয়ে আসছে তারা পাইছে 0 বা হাফ মার্ক পাইছে, পার্সিয়াল মার্ক পাইছে, ঠিক আছে? কারণ দুটো বের করবা কেন? বুয়েট এই ম্যাথটা দিছে এই কারণে যাতে তুমি এই অ্যান্সারটাকে নাকচ করে দাও। এটা তোমার বলতে হবে যে এটা অ্যান্সার হইতে পারে না, এটা হবে অ্যান্সার, এটা বলতে হবে। ওকে, তাহলে এই অধ্যায় শেষ। এবার আমি একটু বলে দিই, খুব ভালো করে শোনো। এই অধ্যায়ের লাস্টের দিকে কৌণিক গতির এতটুকু একটা জিনিস আছে, ওই জিনিসটুকু আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে আবার পড়ি, তো ওইখানেই একবারে সুন্দর করে পড়াটাই ভালো। তো এই কারণে আমরা গতিবিদ্যাতে এই বৃত্তাকার গতির এই অংশটুকু এখানে পড়াচ্ছি না। এই বৃত্তাকার গতির এই অংশটুকু আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে ঠিকঠাক করে পড়বো, প্র্যাকটিস শিট দিয়ে দিবে, সমস্যা নেই। ওকে, তাহলে এরপরে নেক্সট চ্যাপ্টার জানি না কোনটা শুরু হবে, কে শুরু করবে, আমি নাকি অপার নাকি নাসুর? নাসুর তোমাদের কোন চ্যাপ্টার শুরু করছে? নাসুর কোন চ্যাপ্টার শুরু করছে? তাপগতিবিদ্যা। আচ্ছা, তাহলে তো এবার মেবি আমি শুরু করবো, তাহলে আমি মনে হয় নিউটনের বলবিদ্যা শুরু করবো। আচ্ছা দেখি, যাই হোক, দেখি কে শুরু করে। গতবার তো আমি নিউটনের মেকানিক্স নিয়েছিলাম, তাহলে এবার এবার কি আমি নিব? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা ঘোষণা দিয়ে দিব, আলোচনা করে এবার আমরা ঘোষণা দিয়ে দিব। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।